আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি খারাপ? নাকি আমার বাজে কোনো স্বভাব আছে? নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ারই যোগ্য না? নাকি তোমার বয়ফ্রেন্ড আছে? এর কোনোটাই না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু কেন আমি সেটা জানতে চাই। আমার ভালোবাসা মানুষটা আমাকে ভালোবাসতে পারবে না, অন্য কাউকে ভালোবাসতে পারবে কি না আমি শুনতে চাই। প্লিজ নদী, বলো তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? নদী, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। জীবনের প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই তোমাকে আমার লাইফে চাই। নদী ভাবতে লাগলো, আমি তোকে সত্যিকারে ভালোবাসি, তাই আমাকে ফিরে দিতে হলে কিছু একটা বলতে হবে, যাতে আমি আর ওর পেছনে পড়ে না থাকি। আর এই সম্পর্কটা তো কখনো হবেই না। কথাগুলো ভেবে নদী নিজেকে স্বাভাবিক করে নিল আর মনটাকে শক্ত করে বলল, বললাম না আপনাকে, আমি ভালোবাসতে পারবো না। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, সেই জন্য আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। আমরা দুইজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। নদীর কথায় আমার হাত থেকে রিংটা পড়ে গেল আর কালো মেঘে মুখটা ছেয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, নদী, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই, কেন আমাকে মেনে নিতে পারছো না? তুমি বলো যে আমার মধ্যে খারাপ কোনটা আছে, আমি সেটাই শুধরে নেব। একটাবার আমাকে ভালোবেসে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দেবো না। আমি আপনাকে মিথ্যা বলতে যাবো কেন? আর আমি তো বললামই আমার বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আসতে পারেন। দ্বিতীয়বার আপনি আমার সামনে আসবেন না, আর এসব কথাগুলোও বলবেন না। অফিসে বসে ফাইল দেখছিলাম আর বারবার লাইফের কথাগুলো ভাবছিলাম। কাজে কোনো মনই দিতে পারছিলাম না। কয়েকদিন যাবৎ মনটা বেশি একটা ভালো নেই। শহরে কেমন যেন আর থাকতে ইচ্ছে করে না। বারবার মনে হয় শহর থেকে কোথাও দূরে যেতে পারলে হয়তো এই কোলাহল থেকে একটু দূরে থাকতে পারতাম। কথাগুলো ভাবছিলাম আর কলমটা ঘোরাচ্ছিলাম। এর মাঝে ফোনটা বাজতে শুরু করলো। হাতে নিয়ে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড সিয়াম। রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, বন্ধু, কোথায় তুমি? কোথায় আর থাকবো, এই কাজ করছি, অফিসে বসে আছি। ভালো লাগছে না রে, কাজ করতে ইচ্ছে করে না। কিছুদিন যাবৎ মনটা বেশি একটা ভালো নেই, কিন্তু কিসের জন্য মন খারাপ বুঝতে পারছি না। বন্ধু, তোমাকে কি আবার প্রেম রোগে ধরলো নাকি? আরে না বন্ধু, তেমন কিছুই না, কিন্তু এই শহরে আর ভালো লাগছে না। তোর কথাটা বুঝলাম না, মানে কি বলতো? ফোনে কিছু বলবো না, দেখা কর। ওকে, আড্ডা দেওয়ার জায়গায় চলে আয়। না না, ওইখানে না, তুই নদীর পাড়ে চলে আয়, আমি আসছি। কথাটা বলে আমি ফোনটা কেটে দিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় ম্যানেজারকে বলে গেলাম এদিকটা যেন দেখে রাখে। আসুন, যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে নেই। আমি হলাম ঈশান, আব্বু আমার একমাত্র সন্তান। আব্বু দেশের নামকরা বিজনেস ম্যাগনেট, তাই টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু অন্য সব গল্পের মতো যদি ভেবে থাকেন, ছেলে 8-10টা বড়লোক বাবার ছেলের মতো বকারি টাইপের, এদিক ওদিক ঘুরে বেড়ায়, মেয়েদের পিছনে সময় দেয়, নাইট ক্লাব পার্টি এগুলো নিয়ে থাকে, তাহলে ভুল ভাবছেন। আমি আর 10-5টা ছেলের থেকে খুবই আলাদা। খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ভালোবাসি। কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসছি। আম্মু জোর করে ব্যবসায় বসিয়ে দিয়েছে। বিদেশ থেকে আসার পর এই শহরের কোলাহলটা ভালো লাগছিল না, তাই কেমন যেন মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। একটু পরে আমি নদীর পাড়ে চলে যাই। তারপর গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই খেয়াল করলাম সিয়াম নদীর পাড়ে বসে আছে। আমার পাশে বসতে সিয়াম বলতে লাগলো, কি হয়েছে বলতো তোর? তোর নাকি শহরে ভালো লাগছে না? শহরে ভালো না লাগলে কোথায় লাগবে বল? আর কোন মেয়েকে পছন্দ হয় সে কি তোকে রিজেক্ট করে দিয়েছে? আমাকে তো কিচ্ছু বলিসনি। তুই কি পাগল নাকি তোর মাথা খারাপ? এরকম কিছুই নয়। এই শহরে থাকতে ভালো লাগছে না, এত চিৎকার চেঁচামেচি আর কোলাহল মোটেও সহ্য হচ্ছে না। বিদেশে থাকতে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই শহরে আব্বু আম্মুর কাছে এসে মনে হচ্ছে তাদের কাছে আসছে ঠিকই, কিন্তু এখানে মনটা ভালো থাকার মতো হয়ে নেই। কোথায় গেলে যে মনটা ভালো হবে কিছুই বুঝতে পারছি না। আমার কথায় সিয়াম বেশ চিন্তিত মুখ নিয়ে অনেকক্ষণ ভেবে তারপর বলতে লাগলো, একটা উপায় আছে মনটা ভালো করার, আর সেটা হচ্ছে পরিবেশটাকে পাল্টানো। মানে? তোর কথার মানে বুঝলাম না। আমি বলছি, এই কোলাহলের পরিবেশ থেকে একটু শান্তশিষ্ট পাখির ডাক, মিষ্টি রোদের আলো, ফুলের গন্ধ, ধুলে মাখা পথ, এইরকম একটা গ্রামের পরিবেশে গেলে একটু ভালো লাগতো। আবহাওয়াটা চেঞ্জ হলে মনটা ভালো হয়ে যেত। সিয়ামের কথা আমি বেশ কিছুক্ষণ ধরে ভাবতে লাগলাম। ও হয়তো ঠিকই বলেছে। তারপর একটা সময় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সত্যি কি গ্রামের পরিবেশে গেলে ভালো লাগবে? তবে আর বলছি কি, তাছাড়া আমিও কয়েকবার গ্রামে গেছি। আমাদের বাসা যে এখানে পার্মানেন্টলি ছিল সেটা না। আব্বু ব্যবসার কাজে এখানে চলে আসছিল, সেই থেকে এখানেই থাকা। তাছাড়া আমার দাদু দিদা তো গ্রামের বাসাতেই থাকে।
আর প্রত্যেক মাসে আমরা একবার করে যাই। তুই যদি চাস আমি তোকে সেখানে নিয়ে যেতে পারি, দেখবি ভালো লাগবে। আমিও তো শুনেছি আমাদের পুরনো বাড়িটা গ্রামেই ছিল। তোর দাদু দিদার বাড়িতে গিয়ে লাভ কি বল? যেহেতু আমার দাদুর বাড়িটা গ্রামে, তাই দেখি আম্মুর সাথে কথা বলে ওইখানে যেতে দেয় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো কি করা যায়। দেখ কি করা যায়, বলে ছেড়ে দিলেই তো হবে না। তোকে নিয়ে যাব। আমি একা যাব নাকি? দেশে আসার পর তোকে ছেড়ে কোথাও গিয়েছি? সেটা অবশ্য ঠিক। তাহলে রেডি থাকিস, আমি আব্বু আম্মুর সাথে কথা বলি। আর আব্বু এখন আগের থেকে অনেকটা সুস্থ, মোটামুটি অফিসের কাজটা একটু কমিয়ে তারপর না হয় কয়েকটা দিনের জন্য ঘুরতে যাব। দুজনে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা সময় দুজনে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। আমি আজকে আর অফিসে গেলাম না। বাসায় গিয়ে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি সবাই গিয়ে বসে পড়লাম। তখন আম্মু আমার সামনে এসে বলতে লাগলো, আব্বু, কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি চলে আসলে যে? আম্মু কথাটা বলতে আমি আম্মুর হাত ধরে আমার পাশে বসিয়ে দিয়ে আম্মুর মুখোমুখি বসে তারপর বলতে লাগলাম, আম্মু, গ্রামের পরিবেশটা নাকি অনেক সুন্দর। ওই পরিবেশে নাকি মনটা অনেক ফুরফুরে হয়ে যায়, আর অনেক শান্তিও আছে গ্রামের পরিবেশে। আম্মু কেমন করে যেন আমার দিকে তাকালো। তখন আমি আবার বললাম, কি হলো বলো? আর তুমি তো বলেছিলে যে দাদুর বাসা নাকি গ্রামে, কিন্তু দাদু দিদা বেঁচে নেই দেখে তুমি আর আব্বু নাকি ওখানে যাও না। আর তাছাড়া আমার একটা মাত্র ফুপি, সেও নাকি লন্ডনে থাকে, তার গ্রামে যাওয়া হয়ে ওঠে না। আম্মু বলো না গ্রামের সম্পর্কে। আব্বু, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, আর ওখানে গেলে মনটা অনেক ফুরফুরে মেজাজে থাকে। অনেক ভালো লাগে সেখানে থাকতে, মনে একটা প্রশান্তি থাকে। কিন্তু কি করব বলো, ব্যবসার কাজের জন্য তো তোমার আব্বুকে এখানে থাকতে হয়। আর তুমি তো জানো তোমার আব্বুকে ছাড়া আমি থাকতে পারি না, তাই আর যাওয়া হয়ে ওঠে না। 5 বছর আগে একবার শেষ যাওয়া হয়েছিল, তখন গ্রামের চিত্রটা একটু অন্যরকম ছিল। এখন হয়তো অনেকটা পাল্টে গেছে আর শহরের পরিবেশ হয়ে গেছে। কিন্তু আব্বু, হঠাৎ করে এই প্রশ্ন কেন বলো তো? না আম্মু, গ্রামের পরিবেশটা দেখতে ইচ্ছে করছে। আর শুনলাম যে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর তাছাড়া কিছুদিন যাবত এই শহরে কোলাহলটা বেশি ভালো লাগছে না। ভেবেছিলাম গ্রামের বাসায় যাব, কিন্তু দাদু দিদা কিংবা ফুপি কেউই তো আর নেই, তাহলে কার কাছে যাব? সে কি কথা, গ্রামে কেউ নেই বলে তাই বলে কি যাওয়া যাবে না? এর মাঝে আব্বু নিচে চলে আসে আর আমাদের কথাটা শুনে ফেলে, আর একটু জোর গলায় বলে, আলবাত যাওয়া যাবে। যাবে না মানে 100 বার যাবে। আব্বু কথাটা বলতেই আমি আব্বুর দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আব্বু তুমি আমাকে গ্রামের ঠিকানাটা দাও। আমি কয়েকদিনের মধ্যেই অফিসের কাজটা একটু কমে তারপর কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। আমার এখানে আর ভালো লাগছে না। আব্বু এসে আমাদের সামনে একটা সোফায় বসে পড়লো আর একটু গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, গ্রামে আমার এক বন্ধু আছে, আমিও ওখানকার। ঠিকানা দিয়ে দিচ্ছি, আর ওকে ফোন করে বলে দেবো তুমি ওর বাসায় গিয়ে উঠবে। কিন্তু তোমাকে একটা শর্তে গ্রামে যেতে দিতে পারি। যদি তুমি এসে সেটা পূরণ করো তাহলে যেতে পারবে, না হলে কিন্তু আমার কথার অবাধ্য হতে পারবে না। আব্বু তুমি বলো আমাকে কি শর্ত মানতে হবে, আমি সব শর্তে রাজি। বয়স তো আর কম হয়নি, তাই তুমি এসে একটা লাল টুকটুকে বউ আনবে। যদি তুমি বিয়ে করতে রাজি থাকো তাহলেই তোমাকে গ্রামে যেতে দেব। এখন বলো তুমি কি চাও? আব্বু বিয়ে করতেই হবে? দেখো, তোমার তো বয়স আর কম হচ্ছে না, আর তাছাড়া আমাদেরও তো বয়স হচ্ছে। আমাদের তো ইচ্ছে করে না ছেলের বউয়ের মুখ দেখতে, আমাদের দাদু ভাইয়ের সঙ্গে খেলা করতে, তাই না? আর তাছাড়া তুমি এভাবে একার কতদিন থাকবে? তোমাকে অনেকবার বলা হয়েছে তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে কিংবা কাউকে ভালোবাসো তাহলে আমাদের বলো, আমরা তাদের সাথে কথা বলি। তুমি তো জানোই আমরা কি রকম। আর মেয়ের আব্বু আম্মু যদি অনেক গরিবও হয় তাও সমস্যা নেই, কারণ তোমার সুখটা আমাদের কাছে অনেক বড়। আব্বু কথাটা বলতেই আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম, না আব্বু, তেমন কেউ নেই। যদি থাকতো তাহলে তোমাদের আগে বলতাম, তাই না? তোমাদের থেকে আমি কখনো কোনো কথা লুকিয়েছি বলো? না, লুকাওনি। এখন বলো তুমি বিয়ে করতে রাজি কিনা। আমরা তোমাকে আর এইভাবে একা দেখতে চাই না, তোমার দায়িত্বটা কারোর হাতে তুলে দিতে চাই। ওকে ওকে ঠিক আছে, তোমরা যে মেয়েকে বলবে আমি চোখ বুঝে সে মেয়েকেই বিয়ে করে নেব। কিন্তু তার আগে আমি গ্রাম থেকে কিছুদের জন্য ঘুরে আসতে চাই। এখন ঠিকানাটা দাও। আমার আব্বু আমাকে তার বন্ধু ঠিকানা দেওয়ার আগে অনেকবার বিয়ের কথা বললো। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর আব্বু আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসি। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে আমি ঠিক করে ফেলেছি 1 সপ্তাহ পর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব।
আর এই সপ্তাহে অফিসের কাজটা কিছু কমিয়ে তারপর আব্বুকে সব বুঝিয়ে যাব। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। আমার যাবারও সময় চলে আসে। তারপর যাবার দিন সিয়াম আমার জন্য ডাইনিং রুমে বসে আছে। এর মাঝে আমি একটা ব্যাগ কাঁধে নিয়ে তারপর গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে নিচে চলে আসি আর বললাম, চল, আমার হয়ে গেছে। চাবি নিয়ে কোথায় যাচ্ছিস? কেন, হেঁটে যাবি নাকি? আরে না না, হেঁটে যাব কেন? কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে তো আসল মজাটাই শেষ হয়ে যাবে। মানে? যে জন্য গ্রামে আসছি সেটাই তো বুঝতে পারবি না। গাড়ি নিয়ে গেলে পরিবেশটা কী রকম সেটা তো বোঝা যাবে না। তাই বলছি যে গাড়ির চাবিটা রেখে যা, বাসে করে যাব। আচ্ছা ঠিক আছে। সিএমের কথা আমি গাড়ির চাবিটা রেখে আব্বু আমার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমরা বাস স্ট্যান্ডে এসে 2টা টিকিট কেটে দুজনে উঠে বসি গ্রামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিলে আমি কানে হেডফোন গুঁজে তারপর ফোনটা হাতে নিয়ে গোতাতে লাগলাম। কিছু দূর আসতেই সিএম ওরকম অবস্থা দেখে আমার হেডফোনগুলো টেনে খুলে দিয়ে বলতে লাগলো, এই আবাল, এগুলো শুনলে গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারবি কি করে, ফিল করতে পারবি কি করে? চুপচাপ বসে বাইরের দিকে দেখ আর অনুভব করার চেষ্টা কর গ্রামের পরিবেশটাকে। যে জন্য আসছিস সেটা না করে ওই বাদ্যযন্ত্রগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছিস। সিএমের কথায় আমি একটা মুচকি হাসি দিয়ে তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ঘণ্টাখানেকের মধ্যেই বাস গ্রামের মাটির রাস্তার সামনে এসে থামলো। কন্ট্রাক্টরের কথায় এবার আমার সিএমের ঘর কাটতেই আমরা ব্যাগটা নিয়ে নেমে গেলাম। তারপর দুজনে হাঁটতে লাগলাম। এবার সিএম বলল, কিরে, এখানে নামিয়ে দিল, এরপর কিসে করে যাব? সেটা কি আমি জানি নাকি? তুই তো ভালো জানিস, কারণ তুই এর আগেও গ্রামে এসেছিস। এখন বল, এখন কিসে যাব? কিসের আবার? হেঁটে যেতে হবে, না হলে গরুর গাড়ি, এরকম কিছু একটা দেখতে পাই কি না। কিন্তু যেখানে যাব ওইখানে যেতে আরো কত সময় লাগবে বলতো? সিএমের কথায় আমি ম্যাপ দেখে বললাম, এই তো 8 ঘন্টার মতো সময় লাগবে। দুজনে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা গরুর গাড়ি দেখতে পেয়ে সিএম গাড়িওয়ালাকে বলতে লাগলো, চাচা, আমাদের একটু প্রেমপুর নামিয়ে দিবেন? ওঠো। এবার দুজনে গরুর গাড়ির পিছনে বসলাম আর আমি গাড়িওয়ালাকে বললাম, থ্যাঙ্কস আঙ্কেল। আমার কথা এবার লোকটা অদ্ভুতভাবে তাকালো। তখন সিএম একটা মুচকি হাসি দিয়ে বলল, আবে হালা, বাংলায় বল, ইংলিশ বুঝতে পারবো না। উফ, আসলে ধন্যবাদ চাচা। আরে ঠিক আছে, এটা কম লাগবো না। আর তাছাড়া তোমরা গ্রামে যাইবা, তোমাদের দেখা তো মনে হইতেছে না। অনেক বড় লোকের ছেলে, গ্রামে আইছো কেন? আসলে চাচা, প্রেমপুর গ্রামে আমার বাবার বন্ধুর বাসা, ওখানে আসছিল। আর আপনাদের গ্রামটাও ঘুরে দেখতে আসছিলাম। সবাই গ্রাম থেকে শহরে যায়, আর তোমরা শহর থেকে গ্রামে আইছো দেখতে। দেখো কি জানি বাবা, বড় লোক গো, সব বড় বড় ব্যাপার। আমি সিএমের দিকে তাকাতে সিএম মাথা নেড়ে হ্যাঁ সুযোগ করতে দিল আর বলতে লাগলো, আসলে গ্রামে তেমন কাজ হয় না। যারা একটু শিক্ষিত কিংবা কাজের খোঁজ করে তারা শহরের দিকে চলে যায়, সেজন্যই চাচা এমনটা বলল। ও, গরুর গাড়ি এঁকে বেঁকে চলছে গ্রামের মেঠো পথ দিয়ে। মাঝে মাঝে গাড়ির চাকাটা উঁচু নিচু জায়গায় পড়ে বেশ অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছে, যেটা আমার ভালোই লাগছে। মাঝে মাঝে পাখির ডাক, বাতাসের শব্দ, ফসলগুলোতে সবুজের মাখামাখি। তার বুক ছেড়ে বয়ে গেছে নদীর মতো এঁকে বেঁকে একটা রাস্তা, যে রাস্তা ধরে গাড়িয়ান গাড়ি চালিয়ে যাচ্ছে। আমি যেন একটা স্বপ্নের জগতে চলে গেছি, পুরো ফিল করতে শুরু করেছি। মাঝে মধ্যে নদীর স্রোতের শব্দ পর্যন্ত ভেসে আসছে কানে। একটু পরে গাড়োয়ান একটা জায়গায় গাড়ি থামিয়ে বলল, সাহেব, আমি তো আর ওইদিকে যাইব না। আপনারা নাকি প্রেমপুর যাইবেন। এখান থেকে কয়েক ক্রোশ হাঁটলেই ওইখানে চইলা যাইবেন। এখন আপনাদের নামতে হইব। এবার দুজনে গাড়ি থেকে নেমে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে গাড়োয়ানের সামনে গিয়ে আমি বললাম, থ্যাঙ্কস। ও, ধন্যবাদ চাচা আপনাকে। আচ্ছা ঠিক আছে, জায়গা সাহেব। এবার আমি আর সিয়াম ওনার দেখানো রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আমি পকেটে 2 হাত খুঁজে গ্রামের পরিবেশটা উপভোগ করতে করতে হাঁটছিলাম। কিছু দূর আসতে একটা চায়ের দোকান পড়লো। তখন ওদেরকে জিজ্ঞাসা করে সিয়াম জেনে নিল প্রেমপুরের রাস্তাটা কোনটা। ওরা বললো ঠিক জায়গাতেই আমরা যাচ্ছি। আমরা কিছুটা দূর আসতেই হঠাৎ করে খেয়াল করলাম কিছুটা দূরে কয়েকটা লোক একজন লোককে খুব মারছে, আর কিছু লোক ওদের পাশে দাঁড়িয়ে দেখছে। ঘটনাটা দেখেই আমি ব্যাগটা ফেলে দিয়ে দৌড় দিয়ে ওখানে গেলাম। তারপর গিয়ে যে লোকগুলো মারছিল ওদেরকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এবার হঠাৎ করে এই লোকটাকে লাঠি দিয়ে মারতে গেল। তখন একটা বাড়ি এসে আমার হাতে লাগে। যে লোকটা আমার গায়ে আঘাত করেছে আমি লোকটার বুক বরাবর একটা লাথি মেরে দিই। সাথে সাথে লোকটা দৌড়ে গিয়ে চিটকে পড়ে। এমন একটা অবস্থা দেখে সিএমের মাথায় পুরো রাগ উঠে যায়। ও কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে তৎক্ষণাৎ সবাইকে এলোপাতাড়ি মারতে শুরু করে দেয়। এর মাঝে একটা লোক আমাদের সামনে এসে বলতে শুরু করে, এই তোমরা কারা? আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? তোমরা কারা? ওনাকে মারছো কেন?
মারবে না তো কি আদর করবে? চেয়ারম্যানের ঋণ পরিশোধ করতে পারেনি, তাহলে মারবে না কি করবে? ঋণ নেওয়ার সময় মনে থাকে না, তাহলে পরিশোধ করার সময় এত জলে কেন? দিতে একটু দেরি হতে পারে, তাই বলে মারতে হবে? এরকম একটা বয়স্ক লোককে, উনি তোমার বাবার বয়সী লোক, আর তার গায়ে হাত তুলছো? দেখো ভাই, জ্ঞান দিও না। যেটা আমাদের কাজ সেটা আমরা করতে চাচ্ছি। আর তুমি কে ওনার হয়ে কথা বলার? উনি টাকা দেবে, না হয় ওনাকে মার খেতে হবে। দেখো ভাই, কোনো ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো ওনার কাছে কত টাকা পাও, আমি সব পরিশোধ করে দেবো। এবারে যে লোকটা মার খাচ্ছিল সে কিছু বলতে যাবে, তার আগে আমি বললাম, কাকু তুমি কথা বলো না, আমি ওনার সাথে কথা বলছি। কথাটা বলতেই চেয়ারম্যানের লোকটা বলতে লাগলো, সব মিলিয়ে এই 10,000-এর মতো হবে। মাত্র 10,000 টাকার জন্য এভাবে একটা বাবার বয়সী লোককে মারছো? দেখো ভাই, এত জ্ঞান দিও না তো। যেটা কাজ সেটা করতে আসছি। তোমার টাকাগুলো দেওয়ার হলে দাও, না হলে ওকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যেতে হবে। এবার আমি পকেট থেকে কিছু টাকা বের করে ওই চেয়ারম্যানের লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারলাম আর বললাম, এখানে পুরো 20,000 টাকা আছে, এটা নিয়ে এখান থেকে ভাগ। আর চাচা ওঠো, আর তুমি তো ওদের সাথে কথা বলতে পারতে, একটু সময় নিতে পারতে, তাহলে এভাবে মার খেলে কেন? বাবারে, আমি ওকে অনেক বুঝাইছিলাম। আসলেই এই বছর আমার হালের গরু দুইখানা মইরা গেছে, তাই ওগো খানের টাহা গোয়ান দিবার পারি নাইকো, সেজন্য ওরা আমার খুব মারছে। আমি কয়েকটা দিন সময় নিয়েছিলাম, কিন্তু দিবার পারি নাই। আর কয়েকটা দিন সময় চাইছিলাম, কিন্তু ওরা আর কোনো সময় দিব না। আর এখানকার চেয়ারম্যান খুব অত্যাচারী মানুষ। ওর কাছ থেকে ঋণ নিলে সেটা পরিশোধ করতে না পারলে খুব মারপিট করে, সেজন্য এরকম একটা বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ওরকম করবে না। আচ্ছা চাচা, তুমি এই গ্রামেরই তো? ঘরে বাবা, আমি এই গ্রামেরই, কিন্তু তোমাকেও তো চিনবার পারলাম না। তোমাকে তো কখনো দেখছি বইলা মনে হয় না। চাচা আসলে আমরা শহর থেকে আসছি, ওইখানে একটা লোকের বাসায়, কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছে না, আর এখানে এসে দেখলাম এরকম একটা অবস্থা। কার বাসায় আইসো কও দেখি, চিনবার পারি নাকি? হ্যাঁ, ওই রহমান মাস্টারের বাড়ি, উনি আমার বাবার বন্ধু। ও, তুমি উনাগো কাছে আইসো? জি চাচা, আপনি কি চেনেন ওনাকে? আরে মাস্টার সাহেব রে চিনব না? উনি খাঁটি মনের একখান মানুষ। আসলে ওনার মতো মানুষ খুব কমই পাওন যায়। এই গ্রামের প্রায় মানুষের উপকার করেন উনি। চাচা একটু ওনার বাসাটা আমাকে দেখে দেবেন? আরে বাবা, তুমি কি কও? পারুম না কেন? তুমি আমার এত বড় উপকার করলা, আর আমি তোমারে সামান্য মাস্টার সাহেবের বাড়িখান দেখাই দিতে পারবো না? এবার আমি আর সিয়াম লোকটার সাথে হাঁটতে শুরু করলাম, আর লোকটাকে গ্রামের পরিবেশের পরিস্থিতি সব কিছু জিজ্ঞেস করতে লাগলাম। 20 মিনিট হাঁটার পর আমরা একটা বাড়ির সামনে চলে আসলাম। বাড়িটা দেখতে বেশ পুরাতন, কিন্তু পরিবেশটা বেশ ভালোই। তারপর লোকটা বলতে লাগলো, যাও বাবা, ভেতরে যাও, এটাই মাস্টার সাহেবের বাসা। আমি আর সিয়াম লোকটাকে বিদায় দিয়ে বাড়ির দরজায় ঠকঠক আওয়াজ করতেই একটা ভদ্র মহিলা এসে দরজা খুলে বলতে লাগলো, কে বাবা তোমরা, আর কাকে চাই? আন্টি রহমান আঙ্কেল আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না। আন্টি আগে ভেতরে যেতে দিন, অনেক দূর থেকে হেঁটে আসছি, খুব ক্লান্ত লাগছে, তারপর বলি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসো। আমি ঈশান দুজনেই ভেতরে গেলাম, আর ভদ্র মহিলা দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। তখন ওই মহিলা আবার বলতে লাগলো, আরে বাবা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। কথাটা বলে ভদ্র মহিলা হাঁটতে লাগলো। আমি সে ওনার পেছন পেছন যেতে লাগলাম। আমরা ভিতরে চলে এসে এবার মহিলাটা ওনার স্বামীকে উদ্দেশ্য করে বলল, কই গো শুনছো? দেখো, তোমার সাথে কে যেন দেখা করতে আসছে। ভদ্র মহিলার কথা শুনে লোকটা বাইরে বেরিয়ে আসলো। ওরা তোমার সাথে দেখা করতে আসছে। কে বাবা তোমরা? আপনি রহমান আঙ্কেল? হ্যাঁ। লোকটা কথাটা বলতে আমি ওনাকে সালাম করতে গেলে মাস্টার সাহেব আমাকে উঠিয়ে বলতে লাগলো, আরে ঠিক আছে ঠিক আছে, সালাম করতে হবে না। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আঙ্কেল আপনি আমাকে চিনবেন না, আর আমি আপনাকে চিনতাম না, কিন্তু এখন চিনলাম। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন না। কথাটা বলে আমি ফোনটা বের করে আমার বাবার আর মাস্টার সাহেবের একটা পুরোনো দিনের ছবি দেখাতেই মাস্টার সাহেব ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, এটা তো আফজাল, আমার বন্ধুর ছবি। তুমি এগুলো পেলে কোথায়? ওর আর আমার অনেক দিন আগে করার তোলা ছবি। আঙ্কেল আমি আপনার বন্ধু আফজাল আহমেদের ছেলে। আমি কথাটা বলে একটা মুচকি হাসি দিলাম। এরপর মাস্টার সাহেব আমার 2 বাহু ধরে তারপর আমার মুখে হাত দিয়ে বলতে লাগলো, তাই তো তোমাকে আফজালের মতো লাগছে। আসলে তোমার আব্বু আম্মু এখানে আসে না প্রায় 5 বছর হয়ে গেছে। একবার এখান থেকে ঘুরে গেছে, তখন তুমি আসছিলে না, তাই তোমাকে চিনতে পারিনি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? আর বাবা ভালো।
সেটা পরের কথা। এখন বলো, তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আঙ্কেল, আব্বু আম্মু ভালোই আছে। কিন্তু কি হয়েছে বলুন তো, আপনি এভাবে কথা বলেন যে? সে অনেক বড় ঘটনা, ওইটা পরে এক সময় বলবো। কই গো নদীর মা, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। মেহমান মানুষ, এত দূর থেকে এসেছে। তুমি ওদের নিয়ে বাসার ঘরে যাও, আমি আসছি। আঙ্কেল উনি আন্টি? হ্যাঁ, ওইটা তোমার আন্টি। আন্টি কেমন আছো? এখন জিজ্ঞেস করলে? কি করব বলো, তোমাদের তো আমি চিনি না। আর তাছাড়া আব্বু না বলে তো জানতে পারতাম না। একটা বন্ধু আছে আর সে গ্রামে থাকে। কথাটা বলে আন্টি একটা হাসি দিয়ে চলে গেল। তারপর মাস্টার সাহেব আমার কাঁধে হাত দিয়ে আমার সাথে কথা বলতে বলতে রুমের দিকে নিয়ে গেল। আসলে বুঝলে তো, আফজাল খুব ভালো মানুষ ছিল, মনের দিক থেকে অনেকটাই ভালো। তাই গ্রামের মানুষের দুঃখ কষ্ট দেখতে পারতো না। যেখানেই অন্যায় হতো প্রতিবাদ করত। কিন্তু একটা ঝামেলার কারণে গ্রাম ছেড়ে রাগ করে চলে গেছিল। গিয়ে অবশ্য ভালোই করেছিল। এখন বুঝতে পারছি, সেই সাথে যদি আমিও চলে যেতাম তাহলে হয়তো আর এত কষ্টের মধ্যে থাকতে হতো না। আঙ্কেল কি হয়েছে বলো তো? তোমাদের গ্রামে এসে একটা ঘটনা দেখলাম, তারপর তুমি এভাবে কথা বলছো। কি সমস্যা আমাকে বলো। থাক না বাবা এসব কথা। আর এ কে? আঙ্কেল ও আমার বন্ধু শ্যাম। আসলে একা আসতে ভালো লাগতো না, তাই ওকে নিয়ে আসলাম। ভালো করেছো। আর শোনো, তোমাদের কিন্তু এত সহজে যেতে দিব না। শহরের ছেলে গ্রামে আসছো অনেক দিন পর। তোমার বাবাকে তো আর পাওয়া যায় না, তার ছেলেকে পেয়েছি, তাই এত সহজে ছাড়ছি না। কিছুদিন থাকো, ঘোরাফেরা করো, তারপর তোমাদের একটু আপ্যায়ন করি, তারপর না হয় যেও। আঙ্কেল কে বলেছে আমরা চলে যাব? আমরা তো এখানে থাকার জন্য এসেছি। শহরের পরিবেশটা আমার ভালো লাগে না, তাই এখানে চলে আসছি। শুনলাম গ্রামের পরিবেশটা নাকি অনেক শান্ত, ভালো লাগার মতো একটা জায়গা গ্রাম, তাই চলে আসলাম। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। কিন্তু আঙ্কেল তুমি বারবার এমনভাবে কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে বলো তো? আমি যতবারই প্রশ্ন করছি ততবারই আঙ্কেল কিছুই বলতে চাইছিল না। একটা সময় আমার জোড়াজোড়িতে উনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলো, আসলে গ্রামের পরিস্থিতি এখন যেটা দেখছো, ঠিক 20 বছর আগেও এরকমই ছিল। কারণ এই গ্রামে এখনও সেই চেয়ারম্যান মেম্বারের রাজত্ব চলে। তাই ওরা যেভাবে চায় সেভাবে চলতে হয়। ওরা অনেক খাজনা নেয় গ্রামের লোকের কাছ থেকে। আর ওরা দারিদ্র চাষিদের অনেক টাকা ঋণ দেয়। আর বৈরী আবহাওয়ার কারণে তেমনভাবে ফসল হয় না, আর হলেও তার ন্যায্য মূল্য পায় না। তাই ওদের ঋণ পরিশোধ করতে পারে না। সেজন্য ওরা গরিব চাষিদের ওপর অনেক অত্যাচার করে, যার জন্য এখানকার লোকজন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায়। ওদের এরকম অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তোমার বাবা একটা সময় কথা বলেছিল। তাই ওরা তোমার বাবাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই রাগে তোমার বাবা গ্রামের মাটিতে আসে না। কিন্তু তোমার দাদু দিদা যতদিন বেঁচে ছিল, কয়েক বছর পর পর একবার এসে দেখে যেত। যখন তোমার ফুপির বিয়ে হয়ে গেল আর তোমার দাদা দাদিও চলে গেল, তখন থেকে আর আসে না। কথাটা বলতেই আঙ্কেল একটা দীর্ঘ শ্বাস ফেললো। এর মাঝে আন্টিও চলে আসলো আমাদের জন্য নাস্তা নিয়ে, আর এসে আমাদের দিয়ে বলল, এই যে আপু, তোমার নাম কি বলো তো? আর এখানে কয়েকদিন থাকবে তো, নাকি বিকেলের বাসে আবার ফিরে যাবে? এত শত কিন্তু শুনছি না। তোমার আব্বু আম্মু তো আসেই না অনেক দিন পর, যখন তাদের ছেলেকে পেয়েছি এত সহজে ছাড়ছে না। আন্টি তোমাদের কাছে কিছুদিন থাকার জন্য আসছি, আরও আমার বন্ধু শ্যাম। তোমরা তোমার আঙ্কেলের সাথে কথা বলো, আমি রান্নাঘরে গেলাম তোমাদের জন্য কিছু রান্না করি। আন্টি এত ব্যস্ত হতে হবে না তো, আমরা তো কিছুদিন আছি। তুমি কি ভেবেছো আমরা তোমার হাতের পিঠে বলি না খেয়ে এখান থেকে যাব? তাই এখন ব্যস্ত হতে হবে না, তুমি এখানে বসো তো। আন্টি একটা হাসি দিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসে আঙ্কেলের সাথে গল্প করে তারপর একটা সময় বললাম, আঙ্কেল তুমি থাকো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি কেমন? একা? আর তোমরা এই রোদ্দুরে কোথায় যাবে? গ্রামে তো কিছুই চেনো না। আঙ্কেল গ্রামের রোদ অনেক ভালো লাগবে, আমরা একটু ঘুরে আসি। একা যাবে? আচ্ছা দাঁড়াও, দেখি আমার মেয়েটা কোথায় গেল, ওকে তোমাদের সাথে পাঠাই। নদী, এই নদী, মারে কোথায় গেলি? আঙ্কেলের ডাকে রান্নাঘর থেকে আন্টি এসে বলল, কি হলো, তুমি নদীকে ডাকছো যে? ও কি আর বাসা আছে নাকি? কোথায় গেছে? তোমার এই উড়ন্ত মেয়ে কি আর বাসায় থাকে নাকি? দেখো গিয়ে কোথায় কার বাগানের পেয়ারা, কার এগুলো ওগুলো না বলে কয়ে খাচ্ছে, আর রোজ রোজ কথা শুনতে হয় আমাকে। আসলে ওরা একটু বাইরে মারে, তাই ভাবছিলাম যে নদীকে ওদের সাথে পাঠাবো। কিন্তু মেয়েটা কি যে করে না,
আজকে বাসায় আসুক, আচ্ছা করে বকে দেব। আঙ্কেল থাক না, লাগবে না, আমরা পারবো। আর তাছাড়া গ্রামটায় কিছুদিন থাকবো, তাই পথঘাট তো চিনতে হবে। কথাটা বলেই আমি আর শ্যাম বেরিয়ে গেলাম। তারপর আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আর গ্রামের পরিবেশ দেখতে লাগলাম। একটু আগে আঙ্কেল যেটা বলেছিল সেটাই আমার নজরে পড়ছে। আর তার উপর আবার যে লোকগুলো কিছুক্ষণ আগে একটা লোককে মারছে, সেই লোকগুলো কিছু লোককে শাসাচ্ছে। ওরা আমাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে সরে গেল। আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে নদীর কাছে চলে যাই। একটা বড় মাঠে চলে আসি আর দূরে একটা বট গাছের মতো দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এবার আমরা সেদিকে হাঁটতে লাগলাম। ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকটা একটা নদীর মতো মনে হচ্ছে, ওদিক থেকে ঘুরে আসি। আমি নদীর দিকে হাঁটতে লাগলাম। তারপরে বটগাছটার কাছে আসতেই আমরা খেয়াল করলাম একটু দূরে নদীর পাড় ঘেঁষে একটা মেয়ে উল্টো মুখ করে নদীর দিকে তাকিয়ে বসে আছে। মেয়েটাকে পিছন থেকে দেখে বেশ ভালোই লাগলো, কারণ মেয়েটার চুলগুলো কোমর অবধি ছড়িয়েছে আর চুলগুলো সবুজ ঘাসের উপর পড়াতে মনে হচ্ছিল অনেকটা মায়াবতী। কিন্তু মুখটা কেমন হবে সেটা দেখার জন্যে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল। এবার আমি খেয়াল করলাম মেয়েটার হাতে কিছু একটা আছে, সেটা কলের উপর রেখেছে। এবার আমি নদীর দিকে তাকিয়ে বললাম, দেখেছিস নদী কত সুন্দর? আমি কথাটা বলতেই এবার মেয়েটা আমাদের দিকে ঘুরে তাকালো। এবার সিয়াম বলল, নদী সব সময় সুন্দরই হয়। সিয়ামের কথা এবার মেয়েটা রেগে গেল। কেন যেভাবে রেগে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। তারপর কেউ কিছু বলতে যাব তার আগে মেয়েটা উঠে এসে আমাদের সামনে দাঁড়ালো। এই যে আপনার কি পেয়েছেন বলুন তো? আমার নাম ধরে বারবার ডাকছেন কেন? কি সমস্যা? এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি জানি আমি সুন্দর, সেটা আবার বলতে হবে এখানে এসে? মেয়েটার এরকম অদ্ভুত ধরনের কথা শুনে আমরা দুজনেই বলার মতো ওর দিকে তাকিয়ে রইলাম। আমরা কিছু বলবো তার আগে মেয়েটা বলল, কি হলো এখন কথা বলছেন না কেন? মেয়েদের টিস করতে খুব ভালো লাগে, দেখে তো ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে, কিন্তু এরকম স্বভাব কেন? হ্যাঁ, মানে? এখন সাধু সাজা হচ্ছে তাই না? মেয়েদের নাম ধরে ডেকে তাকে টিস করে এখনো বলা হচ্ছে, মানে কি? লোকজনকে ডাকবো, সব ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডাম, আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার নাম ধরে আবার কখন ডাকলাম? আপনাকে তো আমরা চিনি না, তাহলে আপনার নাম ধরে ডাকতে যাব কেন? এবার সিএম বুঝতে পারলো বিষয়টা কি হয়েছে, তাই তখন আমার একটা হাত ধরে বলতে লাগলো, আসলে আপু সরি, আমরা আপনাকে নয়, এই নদীর কথা বলেছি। আসলে আপনার নাম যে নদী সেটা তো আমরা জানতাম না, আর আমরা আজকেই শহর থেকে গ্রামে আসছি, কিন্তু আপনার নামটা যে নদী সেটা আমাদের জানা ছিল না। আমরা নদীটাকে দেখে এরকম কথা বলেছি। সিএমের কথা আমার বুঝতে বাকি রইল না, এই মেয়েটার একটু বোঝার ভুল আছে। মেয়েটা কিছু বলবে তার আগে আমি বললাম, ও তার মানে এই ব্যাপার, আমাদের একটু মিস্টেক হয়েছে, সরি, আপনি কিছু মনে করবেন না। আমার কথা মেয়েটা একটা গম্ভীর লোকে আমার দিকে তাকায়, তারপর একটা ভুবন বোলানো হাসি দিল। সাথে সাথে আমার বুকের বাপাসটা কেমন যেন অনুভূতি সৃষ্টি হলো। আমি খেয়াল করলাম মেয়েটা যখনই হাসে তখন ওর গালে টোল পড়ে, আর ঠোঁটের নিচের তেলটাও সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা বেশ লজ্জা পেয়ে গেল। এবার আমি বললাম, এই যে মায়াবতী, আপনার নামটা তো বলে যান। আমার কথায় মেয়েটা সেখানে দাঁড়ালো আর আমাদের দিকে তাকিয়ে এবার মুচকি হাসি দিতেই আমি বললাম, হো, এটা নিয়ে তো এতক্ষণ ঝামেলাটা হচ্ছিল। আচ্ছা, আপনার নামের আগে পিছনে কিছু নেই? আমার কথায় মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই আমি কেউ সামনে দাঁড়ালাম। মেয়েটা আমার এরকম অদ্ভুত রকমের ব্যবহার একটু চমকে উঠলো। কি হলো বলেন? আর হ্যাঁ, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আপনার মতোই। একসাথে এত ফ্ল্যাটিং করিস না, তাহলে মেয়েটা পুরো আইসক্রিমের মতো গলে গলে পড়বে। সিএমের কথায় আমি নিজেকে স্বাভাবিক করে নিলাম আর বুঝতে পারলাম আমার এরকম কথাতে মেয়েটা ফ্ল্যাটিং মনে করছে। ওহ সরি, আপনি লজ্জা পাবেন না, লজ্জা পেলে কিন্তু আপনাকে আরও সুন্দর লাগে। আপনার পুরোপুরি নামটা তো বলেন। নেহা আক্তার নদী। কথাটা বলে আবারও নদী চলে যেতে গেলে আমি ভাবলাম যে নদীকে দেখে আমার ভিতরে এরকম অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, নদীর সাথে হয়তো আমার যুগ যুগান্তরের সম্পর্ক আছে, না হলে এমনটা হওয়ার নয়। কথাগুলো ভেবে আমি ভাবলাম নদীর সাথে আরেকটু সময় কাটালে মন্দ হয় না। তাই আমি বললাম, আচ্ছা আপনি আমাদের একটু হেল্প করবেন? জি বলুন। আসলে আজকে আমরা গ্রামে প্রথম আসলাম, তাই আপনি যদি আমাদের একটু গ্রামটা ঘুরিয়ে দেখাতেন। আমি কথাটা বলতে নদী কেমন করে যেন আমাদের দিকে তাকালো। শ্যাম সেটা বুঝতে পেরে আবার কাছে এসে বলল, ওকে সরি আপু, বুঝতে পারিনি। আসলে ও শহরের ছেলে তো, তাই একটু সবার সাথে ফ্রিলি, তাই এরকম একটা কথা বলে ফেলেছে। আপনি যান। শ্যাম কথাটা বলেই আমার হাত ধরে টানতে লাগলো। তখন নদীর মনে হলো যে সামান্য একটা বিষয়, আমরা শুধু গ্রামটাই দেখতে চেয়েছি। কথাগুলো ভেবে একটা মুচকি হাসি দিয়ে বলল, এই যে শুনুন, আপনারা আমাদের গ্রামটা ঘুরে দেখবেন, এতে অসুবিধার কি আছে? আসুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি শিওর তো? সমস্যা হবে না তো? কেউ কোনো খারাপ ভাববে না তো?
আমি জানি গ্রামের মানুষ একটু অন্যরকম। দেখা গেল আমরা আপনার সাথে ঘুরছি দেখে কি একটা বাজে ধরনের চিন্তা ভাবনা করলো। আর যে ভাবার ভাবুক, তো আর ভাবলে সমস্যা কি? আপনি না হয় আমাকে বিয়ে করে নেবেন। নদী কথাটা বলে একটা মুচকি হাসি দিল, আর আমি চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী বলল, কি হলো, সমস্যা থাক তাহলে যেতে হবে না, আমি বাসায় চলে যাই। আরে না না, সমস্যা হবে কেন, চলুন। আমি কথাটা বলতে মেয়েটা হাঁটতে লাগলো। সিয়াম আর আমি ওর পিছন পিছন যেতে লাগলাম। মেয়েটা এদিক ওদিক যাচ্ছিল আর জায়গাগুলোর নাম বলছিল। বেশ ট্রেডিশনাল জায়গা, খুব ভালোই লাগছিল সিয়ামের। আর আমি নদীর দিকে তাকিয়ে আছি, আমার অন্যদিকে কোনো খেয়াল নেই। নদীর মুখে কেমন যেন অদ্ভুত রকমের একটা মায়া আছে। আমার মনে হচ্ছে আমি প্রথম এত সুন্দর একটা মেয়েকে দেখলাম। গ্রামে যে এত সুন্দর কিছু আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি জানতামই না, নাহলে অনেক আগে গ্রামে চলে আসতাম। প্রথম দেখাতেই আমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। অনেকটা দূরে চলে আসলাম আমরা, রাস্তা দিয়ে হাঁটছি। আর আমি মাঝে মাঝে খেয়াল করলাম কিছুক্ষণ পরপর কিছু ছেলে মেয়ে দূর থেকে হেঁটে আসছে। আমরা গ্রাম থেকে অনেকটা দূরে চলে আসছি। পরপর 4-5 দল ছেলে মেয়েদের যেতে দেখে আমি নদীর কাছে বিষয়টা জানতে ইচ্ছে করলাম। ওরা কোথায় গিয়েছিল তাই আমি জিজ্ঞেস করলাম, নদী একটা কথা বলুন তো, এই ছেলে মেয়েগুলো কোথায় গিয়েছিল? আসলে আমাদের গ্রামের স্কুলগুলো তেমন ভালো নয়, আর যাও বা আছে ওইখানে পড়ার মতো উপযুক্ত না, তাই পাশের গ্রামে স্কুল, ওরা ওখানেই গিয়েছিল। মানে আপনাদের গ্রামে তো দেখি কিছুই ঠিক নেই, পানি তোলার জন্য কুয়ো নেই, স্কুল নেই, কলেজ নেই, রাস্তাঘাট নেই, তাহলে এখানকার মেয়েরগুলো দেখে না? বন্ধু, এটা গ্রাম, এখানে মেয়র কিংবা কাউন্সিলর কিছুই হবে না, এখানে চেয়ারম্যান ও মেম্বার হবে। হ্যাঁ ওই হলো, চেয়ারম্যান মেম্বার কি এগুলো দেখে না? ওরা এগুলো ঠিক করতে পারে না? চেয়ারম্যান মেম্বার কি দেখবো ওদের? নিজেদেরই পেট ভরে না, ওরা তো নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তি ব্যস্ত, তাহলে গ্রামের উন্নতি করবে কি করে? কি হলো ওইভাবে তাকিয়ে আছেন যে? আসলে ভাবছি আপনাদের গ্রামে আসার পর থেকে এরকম সমস্যাটা দেখে যাচ্ছি, এর কি কোনো সমাধান হয় না নাকি? কেউ প্রতিবাদ করতে পারে না? আর চেয়ারম্যান মেম্বার আপনাদের প্রাপ্য জিনিসগুলোকে হাতিয়ে নেয়, সেগুলো আপনারা প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ? হ্যাঁ, প্রতিবাদ করা যায়, কিন্তু পরবর্তীতে সে আর উঠে দাঁড়ানোর অবস্থায় থাকে না, না হয় তাকে গ্রাম ছাড়া করে, আর না হয় ওদের কঠিন শাস্তি পেতে হয়। তাহলে কে ওদের বিপক্ষে এভাবে প্রতিবাদ করতে যাবে বলুন তো? আপনারা না হয় নাই করলেন, আপনারা কি আইনের ব্যবস্থা নিতে পারেন না? আইনের সাহায্য নিতে পারেন না? দেখেন, আপনি যেটা বলছেন সবই করা হয়েছে, আর আইনের লোকজন তো ওদের হাতের গোলাম, ওরা ওদেরকে আইনে কিনে রেখেছে, তাই কিছুতেই কিচ্ছু হবে না। আচ্ছা এসব বাদ দিন, এগুলো কখনো ঠিক হবে না, এগুলো নিয়ে কথা না বলাই ভালো। আপনারা অতিথি ঘুরতে আসছেন, দেখেন আমাদের গ্রামের পরিবেশটা। আরে না না, ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হবে, আপনি মন খারাপ করবেন না, দেখবেন একটা সময় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে, পরে এদের ছেলে মেয়েগুলো আসবে, তারপর তাদের ছেলে মেয়েগুলো আসবে, গ্রামটা যেমন আছে তারা থেকে আরও খারাপ অবস্থায় যাবে, আর ওরা অত্যাচারিত মানুষদের উপর অত্যাচার নিপীড়ন করেই যাবে। বাদ দিন না এসব, এসব কখনো ঠিক হবে না। শুধু শুধু এসব কথা বলতে চাই না, চলুন অন্যদিকে চাই। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে বিকেল হয়ে আসলো, তখন নদী বলতে লাগলো, আচ্ছা শুনুন, আমাকে এখন যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, আর আপনারা বাসায় চলে যান। এভাবে এখন আমাদের কেউ দেখলে একটু খারাপ ভাবতে পারে। তাহলে এতক্ষণ যে আমরা আপনার সাথে ঘুরলাম তাতে খারাপ ভাবেনি? আসলে এতক্ষণ তো বিকেল ছিল, আর এখন তো সন্ধ্যা হয়ে আসছে, এই টাইমে কোনো মেয়ের সাথে কোনো ছেলে ঘোরাঘুরি করলে তাতে একটু খারাপ ভাবতে পারে। আপনারা তো গ্রামের পরিবেশ সম্বন্ধে জানেন, আপনার বাসায় চলে যান, আর থাকবেন না। আর এই জায়গাটাও বেশি ভালো না, ওই চেয়ারম্যানের বখাটে ছেলেটা এখানে এসে লোকদের হয়রানি করে, আপনারা এখান থেকে চলে যান। আর আপনি? আমিও বাসায় চলে যাব। ওকে ভাই, ভালো থাকবেন, আর গ্রামটা ঘুরে দেখার জন্য ধন্যবাদ। নদী জবাবে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেল। আমি ক্যাবলাকান্তের মতো নদী যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এবার সিয়াম এসে আমার সামনে বারবার হাত নাড়াতে লাগলো, কিন্তু আমার কোনো রেসপন্সই নেই। এবার সিয়াম আমার কানের কাছে মুখ নিয়ে এসে জোরে একটু চিৎকার করে বলল, বন্ধু, তুমি কি প্রেমে পড়ে গেছো? যদি পড়ো তাহলে আগেই বলো। কই কিছু না তো। থাক বন্ধু, আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। এখন চলো তোমার আঙ্কেলের বাসায় যাই। আমি আর সিয়াম আবারও মাস্টার সাহেব অর্থাৎ আঙ্কেলের বাসার দিকে যেতে লাগলাম। আমি শুধু নদীর কথা ভাবছিলাম, কীরকম একটা মায়াবী মায়াবী ভাব আছে নদীর চেহারায়। তার উপর কোমর সরিয়ে চুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পিছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে দেব। নদীর কথা ভাবতে হতেই আমি আর সিয়াম বাসায় চলে আসি। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি আর সিয়াম বাড়ির মধ্যে ঢুকতে আন্টি বলতে লাগলো, আরে তোমরা কোথায় গিয়েছিলে আব্বু? আন্টি তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখলাম। ও, এখন যাও, হাত মুখ ধুয়ে আসো। তোমরা আসার পর তো তেমন কিছুই খেলে না, এখন খাবারটা খেয়ে নাও।
আন্টি, এত তাড়াতাড়ি? হ্যাঁ রে বাবা, গ্রামের মানুষ এত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আর গ্রামের পরিস্থিতি তেমন ভালো না, সন্ধ্যার পর কেউ বাইরে বের হয় না, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। কিন্তু আন্টি, আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসবে না। সেই ব্যবস্থা আছে, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো। আমরা ফ্রেশ হয়ে বসার করে এসে দেখি আঙ্কেল একটা মেয়ের সাথে বসে আছে। হঠাৎ করে ওই মেয়েটার উপর চোখ যেতেই আমি খেয়াল করলাম এটার কেউ নয়, একটু আগের সেই মেয়েটা, অর্থাৎ নদীও একইভাবে আমাকে দেখে বেশ অবাক হলো। আরে আপনি? আমারও তো সে একই প্রশ্ন, আপনি এখানে? ঈশান, নদী, তোমরা দুজন দুজনকে চেনো? আসলে আব্বু ওনাদেরকে আমি একটু আগে গ্রামটা ঘুরিয়ে দেখাইছি। ঈশান, ও হচ্ছে আমার মেয়ে নদী। ওর কোথায় তোমাকে তখন বলছিলাম, কিন্তু তখন ও একটু বাইরে গেছিল, তাই তোমাদের সাথে যেতে পারেনি। কিন্তু দেখো, পথে তোমাদের সাথে ওর দেখা হয়ে গেল। আঙ্কেল বাসার বাইরে দেখা হয়েছে, এটাই ভালো হয়েছে। অনেক সুন্দর করে একটা ক্রাশ খাইছি। কিছু বললে বাবা? না আঙ্কেল। নদী, ও হচ্ছে তোমার আফজাল আঙ্কেলের ছেলে। আমি তোমাকে যে বন্ধুর কথা প্রায় বলতাম, ও তার ছেলে ঈশান। আচ্ছা, বুঝলাম। তোমরা বসে না থেকে খাবার ঘরে আসো, আমি তোমাদের জন্য খাবার বেরিয়েছি। তুমি যাও, আমরা আসছি। ঈশান, সিয়াম, বাবা, চলো আমরা খেয়ে নেই। খাবারটা গরম গরম খেয়ে নিলে ভালো লাগবে। জি আঙ্কেল। আমরা গিয়ে খাবারটা খেয়ে নিলাম। খাবার খাওয়ার সময় আমাকে নিচে বসে খেতে হয়েছে, আর জিন্স পরে আমার খেতে বেশ কষ্টই হচ্ছিল। সেটা নদী বেশ ভালোভাবে টের পেয়েছে। নদী আমার মুখোমুখি বসেছিল। নদী বারবার আমাদের কেমন করে যেন তাকাচ্ছিল আর হাসছিল। নদী আমার এরকম বেহাল দশা দেখে মনে মনে হাসলো। নদী একটা দুষ্টু টাইপের হলেও মন থেকে অনেকটা ভালো। আর আমি প্রথম দেখাতে ওকে নিজের মনে জায়গা করে দিয়েছি। আর তার উপর জানতে পেরেছি যে এটা আঙ্কেলের মেয়ে, তখন আমার মনে আরও লাড্ডু ফুটছে। খাওয়া দাওয়া শেষ হলে আমরা আরও কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর একটা সময় মাস্টার সাহেবের স্ত্রী বলতে লাগলেন, ঈশান বাবা, তুমিও সিয়াম আমার সাথে আসো, আমি তোমাদেরকে একটা রুম দেখিয়ে দেই। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। জি আন্টি চলেন। আন্টি আমাদের একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে দেখলাম রুমটা বেশ ভালোই গোছানো। তাই বললাম, আন্টি এই রুমটা কার? এমনিতে এই রুমে তেমন কেউ থাকে না, কিন্তু নদী মাঝে মধ্যে থাকে, আর পড়ার ঘর হিসেবে এটা ব্যবহার করে। তোমরা থাকো, যদি কোনো সমস্যা হয় রাতে রাতে আমাকে ডেকো কিন্তু। জি আন্টি। নদীর আমার বিছানা তৈরি করে দিয়ে চলে গেল। আমি সিয়াম দুজনে বিছানায় শুয়ে পড়লাম। আর সিয়াম বলল, বন্ধু, আমার কিন্তু গ্রামটা বেশ ভালোই লেগেছে। আমারও। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই সিয়াম কী বলেছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর যখন থেকে নদীর সাথে দেখা হয়েছে আমি শুধু নদীকে নিয়ে ভাবছি, আবার মাঝে মধ্যে গ্রামের সমস্যাগুলো নিয়ে ভাবছি। তখন আমার খুব খারাপ লাগছে। আমারও কি, হ্যাঁ, নদীকে ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, আমি মুখ ফসকেই কথাটা বলে ফেললাম। এবার সিয়াম উঠে বসে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল আর মুসকে মুসকে হাসতে লাগলো। তখন আমার ঘোর কাটে, আরও বলতে লাগলো, কিরে এভাবে হাসছিস কেন, কি হলো তোর? মামা, তুমি ফেঁসে গেছো। তাহলে শেষ পর্যন্ত আমাদের ভাবিকে পাওয়া গেল, বলো? ভাবি মানে? তুই কার কথা বলছিস বলতো? বন্ধু দেখো, আর কথা ঘোরানোর চেষ্টা করো না। আমি নদী ভাবির কথা বলছি। ভাবি দেখতে কিন্তু অনেক সুন্দর, তার উপরে তোমার সাথে কিন্তু একদম পারফেক্ট মানাবে। তারপর স্বামী স্ত্রীর দুজনের যে কম্বিনেশনটা হবে না, ওদের মধ্যে থেকে নিশ্চিত একটা কিউটের ডিব্বা বের হবে। ওরে শালা, আমি এখনো সবেমাত্র পছন্দ করলাম আর তুমি বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেছো। রিলেশন হয় কিনা তার ঠিক নেই, মেয়েটাকে সবেমাত্র ভালো লাগলো আর তুমি এতদূর পর্যন্ত। সেজন্যই তো তোর রিলেশনগুলো টেকে না। এইটা কিন্তু তুই একদম ঠিকই বলেছিস। যাই হোক, তোর সাথে কিন্তু ভাবিকে অনেক সুন্দর মানাবে। আর কেন রিলেশন হবে না? তুই না ওর বাবার বন্ধু ছেলে? তোর বাবা যদি তার বন্ধুর কাছে তার মেয়ের হাতটা তোর জন্য চায়, তাহলে উনি কি বারণ করবে নাকি তোকে না দিয়ে পারবে বল? আমি তো নদীকে নিয়ে ভাবছি, আর এই বিষয়ে কিছুই ভাবা হয়নি। কিন্তু আবার অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। খুব খারাপ লাগছে গ্রামের এরকম পরিস্থিতি দেখে, বুঝলি তো? কিন্তু কেন বলতো? আর কিসের জন্য খারাপ লাগছে বলতো? কি আর হবে, দেখছিস তো গ্রামের পরিস্থিতিটা। ভেবেছিলাম গ্রামের সবুজ শ্যামল ফসলের মতোই গ্রামের পরিবেশটাও আর সমস্ত খুব ভালো হবে, কিন্তু না। এখানকার বিত্তশালী লোকগুলো কর্মকাণ্ডগুলো ক্ষমতার অপব্যবহার করে গ্রামের মানুষগুলোকে দাঁড়িয়ে রাখছে। দিনের পর দিন ওদের উপর নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছে। খুব খারাপ লাগছে ওদের এরকম অবস্থা দেখে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু খারাপ লাগেই তো হবে না। খারাপ লাগাটা তখনই দূর হবে যদি ওদের জন্য কিছু করতে পারিস।
আমারও বিষয়টা খুব খারাপ লেগেছে। তুই তো কথাটা ঠিকই বলেছিস, এর আগে তো ভেবে দেখিনি, কিন্তু কি করা যায় বলতো? দেখ, আগে কিছু না করে আগে চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলতে হবে। ওরা কেন এরকম করে, ওদের কার্যকলাপের গতিবিধিটা আগে বুঝতে হবে। আর কোথায় কি লাগিয়ে সেটা দেখে তারপর না হয় আমরা ওদেরকে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দেব। ঠিক বলেছিস, কিন্তু তার আগে চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলতে হবে। কিন্তু এই পোশাকে যাওয়া যাবে না, বুঝলি? এই পোশাকে গেলে ওরা আগেই বিষয়টা বুঝে ফেলবে, আর তখন বিষয়টা অন্যরকম করে ফেলতে পারে। তাই আগে গিয়ে জানতে হবে ওরা কেন এরকম করে। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যখন ওরা আমাদের রুমে দিতে আসবে তখন দরকার পড়লে আমরা আইনি ব্যবস্থা নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব। এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে বলতো? কি করে? আবার বালিশের নিচে মাথার দিয়ে। সিএমের কথা এবার আমরা দুজনে হাসলাম, তারপর কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। এইভাবে 2-3 দিন কেটে গেল। এর মাঝে আমার গ্রামের সব কিছু জানা হয়ে গেছে, কোথায় কি দরকার, কোথায় কেমন পরিস্থিতি, সব কিছু জানার পর বুঝতে পেরেছি চেয়ারম্যান যেমন বাজে একটা লোক, চেয়ারম্যানের ছেলেও তেমন বাজে। মেয়েদের সাথে বাজে ব্যবহার করে আর মেয়েদের টিচ করে। ওদের সাথে কথা বলতে বলতেই আমি আর সিএম চেয়ারম্যানের সাথে দেখা করব, কিন্তু ওই পোশাকে যাওয়া যাবে না, তাহলে ওরা বুঝতে পারবে যে আমি শহর থেকে আসছি, আর ওরা আমাদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। তাই আমি এখন সাধারণ পোশাকে বের হই, সাথে সিএমও। প্রতিদিন ঘুরতে বেরোই দুপুরের টাইমে। আজকে আমরা একটু অন্যদিকে আসছি। কিছু দূর আসতেই খেয়াল করলাম একটা ছেলে একটা মেয়েকে খুবই উত্তপ্ত করছে। বিষয়টা দেখে আমরা এগিয়ে গেলাম, তারপর শুনতে পাই, এই যে সুন্দরী, তোমাকে বলেছিলাম না আমার সাথে রিলেশন করতে? তোমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দিব, অনেক আদর করব। তুমি কেন করলে না বলো তো? সেই তোমাকে কিস করতে আসতে হলো। ভালো কথা বললে তো তুমি শুনলে না। রাফিন, আমার সাথে এরকম করো না। আমি তো তোমার বোনের মতো, আর আমার সাথে তুমি এরকম করো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর কখনোই এখানে থাকবো না। আমাকে ছেড়ে দাও। সেটা বললে তো হবে না। তোমার সাথে রোম্যান্স না করে তোমাকে ছাড়ি কি করে বলো তো? তোমার সাথে তো আজকে রোম্যান্স করবই। ছেলেটার কথায় মেয়েটা পেরে কান্নায় করে দিয়েছে। আমি অনেক দূর থেকে দেখছিলাম, বারবার মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ছেলেটা এমন বাজে বাজে কথা আমি নিজেই সহ্য করতে পারছিলাম না। এবার ছেলেটা মেয়েটার ওড়না নিয়ে নেয়, আর সাথে সাথে আমার একটা চরম আকার ধারণ করে। আমি তৎক্ষণাৎ ছেলেটার কাছে গিয়ে ওর মুখে একটা সজোরে ঘুষি মেরে দেই। ঘুষিটা খাওয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা দূরে সরে যায়। আর আমি তখন বললাম, মেয়েদেরকে সম্মান দিতে শিখিসনি? তোর ঘরে কি মা বোন নেই? কথাটা বলতে এবার ছেলেটা আমার দিকে বেশ রাগীভাবে এগিয়ে আসলো আর বলতে লাগলো, এই শালা, কে রে তুই? তুই আমার গায়ে হাত দিছিস? জানিস আমি কে? তুই আর কি হবি? কোনো অবৈধ বাপের বকে যাও ছেলে। তুই আমার গায়ে হাত দিয়ে বড় ভুল করলি। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। ওর কত বড় সাহস, ওর রাফিনের গায়ে হাত দেয়। কথাটা বলতেই সাথে সাথে ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসলো। তখন আমি আর দাঁড়িয়ে রইলাম না, হাত চাপে করতে লাগলাম। আমি সিয়াম দুজনে ওরা মারপিট করতে লাগলাম। আর ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে নেশাখোরের মতো, ওরা 5 জনের মতো। আর আমি আর সিয়াম 10 মিনিটের মধ্যে সবগুলোকে মেরে মাটির মধ্যে শুয়ে দিলাম। এবার আমি খেয়াল করলাম মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে, আর দেখলাম ওর থেকে কিছুটা দূরে ওড়নাটা পড়ে আছে। আমি সেদিকে যাওয়ার আগেই এবার সিয়ামকে ওড়নাটা উঠিয়ে দিল, তারপর মেয়েটা গায়ে ওড়নাটা জড়িয়ে নিল। সিয়ামের এরকম কর্মকাণ্ড দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এবার আমি কিছু বলতে যাবো তার আগে সিয়াম মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? আর তুমি এখানে কেন? এখানে তো কেউ নেই। আর এত ফাঁকা একটা জায়গা তুমি আসলে কি করে বলো তো? ওরা কারা? তোমাকে এভাবে ডিস্টার্ব করছিল কেন? মেয়েটা বেশ ভয় পেয়েছে, যার জন্য এখন ওর চোখ দিয়ে পানি পড়ছে। তখন সিয়াম যেটা করলো তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। সিয়াম এবার মেয়েটা চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ তুমি কান্না করো না, আর বলো কি হয়েছে। দেখো, ওদেরকে যে মারটা দেওয়া হয়েছে, এরপর হয়তো ওরা আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। তুমি বলো, ওরা তোমার সাথে এরকম কেন করলো? আর ওরা কারা? আপু তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। তুমি আমাদের বলো কি সমস্যা হয়েছে, আর ওরা কারা? ভাইয়া, যে ছেলেটা আমার ওড়না ধরে টানছিল, ওর নাম রাফিন। ও চেয়ারম্যানের ছেলে, খুব বাজে। গ্রামে সব মেয়েকেই ও ডিস্টার্ব করে। কিছুদিন ধরে ও আমার পেছনে পড়েছে। বারবার বলে ওর সাথে রিলেশন করতে হবে, না হলে রাত কাটাতে হবে। কিন্তু আমি ওর প্রস্তাবে রাজি হইনি, তাই বারবার আমাকে ডিস্টার্ব করেছে।
আজকে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন ওরা এসে আমাকে ঘিরে ধরে আর এরকম বাজে বাজে কথা বলতে শুরু করে। তুমি ভয় পেও না। আর তোমার বাসা কোথায় বলো, আমরা তোমাকে এগিয়ে দিই। না ভাইয়া, আমি যেতে পারবো। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আপনারা কারা? আপনাদের তো মনে হয় না আগে দেখেছি। আর শোনেন, আপনারা চেয়ারম্যানের ছেলেকে মেরেছেন, তাই চেয়ারম্যান বেশ রেগে যাবে আর আপনাদের ওপর অ্যাটাক করতে পারে। আপনারা এখান থেকে চলে যান। দেখো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, ওরা আমাদের কিছুই করতে পারবে না। আর আজকে এখনই আমরা চেয়ারম্যানের কাছে যাব আর দেখব ও কত বড় হারামি। এই গ্রামে আসার পর থেকে ওর আর ওর ছেলের কুকর্মের কথাগুলো শুনে যাচ্ছি। আজকে নিজের চোখে দেখলাম তোমাদের গ্রামে যে সমস্যাগুলো আছে সেটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে আমার সিএম কথাটা বলতে গিয়ে আমার দিকে তাকাতে আমি কে বলতে বারণ করলাম। তখন সিএম বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। আর বলো তোমার বাসা কোথায়, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসি। তার আগে তুমি আমাদেরকে চেয়ারম্যানের বাড়িটা একটু দেখিয়ে দেবে। আজকে ওকে কেউ ছেলের কুকর্মের কথা বলতে হবে। ভাইয়া, তাতে কোনো লাভ হবে না। ওনার ছেলে যেমন হারামি, ছেলের থেকে বাবা বেশি হারামি, তাই তো ছেলে এরকম করার সুযোগ পায়। আপনারা ওদের কাছে গিয়ে আরও ঝামেলায় পড়বেন। আপু, এসব আমরা ম্যানেজ করে নেব, তুমি আমাদের বাড়িটা দেখিয়ে দাও। কথাটা বলতে মেয়েটা হ্যাঁ সূচক মাথা নেড়ে তারপর এগিয়ে যেতে লাগলো। আমি আর সিএমও পিছন পিছন যেতে লাগলাম। আমার কেন জানি মনে হচ্ছিল সিএমের মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই এবার ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, সিয়াম, তোর মনে হয় মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? আমার কথায় সিয়াম একটা মুচকি হাসি দিতে আমি বললাম, আচ্ছা দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা আপু, তোমার নামটা কি বলো তো? ভাইয়া, আমার নাম রিয়া। আচ্ছা আপু, তুমি এক কাজ করো, তোমার পার্সোনাল নম্বর বা ঠিকানাটা আমাদের দাও। তুমি যদি কখনো আবার সমস্যায় পড়ো তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। কথাটা বলতে মেয়েটা কেমন যেন অদ্ভুতভাবে তাকালো। তখন কথা ঘোরানোর জন্য বললাম, না না, সমস্যা হলে দেওয়ার দরকার নেই। আর তুমি তো ভাবছো আমরা অচেনা ছেলে, তোমার কোনো ক্ষতি করে দিতে পারি, তেমনটা নয়। আমরা শহর থেকে এসেছি, কিন্তু মেয়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা খুব ভালো করে জানি। ভাইয়া, আমার তো ফোন নেই, তাহলে আপনাদের আমি নাম্বারটা দিব কি করে? রিয়ার কথা শুনে এবার সিএমের মুখটা চুপসে গেল। আর আমি সেটা বুঝতে পেরেই এবার সিএমের থেকে ওর কার্ডটা নিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বললাম, আপু এই কার্ডটা রাখো, এখানে আমার বন্ধুর ফোন নাম্বার আছে, তুমি তোমার বাসার থেকে ওকে ফোন দিও, যখন সমস্যা পড়বে আমাদের ফোন দিও। মেয়েটা স্বাভাবিকভাবেই হাত থেকে কার্ডটা নিয়ে তারপর হাঁটতে লাগলো। একটু পর আমরা একটা বড় বাড়ির সামনে এসে গেলাম। তখন মেয়েটা বলল, ভাই, এটাই চেয়ারম্যানের বাড়ি। আপনারা ভেতরে ওনার সাথে কথা বলেন, কিন্তু বেশি ঝামেলা করবেন না। উনি খুব বাজে লোক, তাই ওনার সাথে ঝামেলা করলে আপনাদেরই সমস্যা হবে। আচ্ছা আপু, তুমি এখন যাও, আমরা ভেতরে যাচ্ছি। রিয়া চলে গেলে সিয়াম ওর দিকে তাকিয়ে রইল। তখন ওকে একটু ধাক্কা দিয়ে বললাম, সেদিন তো খুব বলেছিলে আমাকে, আজকে নিজেই প্রেমে পড়ে গেছো। এখন চলো ভিতরে যাই, তোমার লাইনটা সেটিং করে দেবনি, সমস্যা নেই। আমার কথায় সিয়াম একটু ইমোশনাল হয়ে পড়লো আর বলতে লাগলো, ওরে ভাই, আমার বুকে আয়। তুই এতদিন কোথায় ছিলি বলতো? তুই থাকলে আমার একটা রিলেশন এভাবে ভেঙে যেত না, সবগুলোই আমার সাথে ছুলে থাকতো। গ্রামে যখন মেয়ে দুজনেরই পছন্দ হয়েছে, গ্রামে দুজনে বিয়ে করব, কি বলিস? 100% কথার মধ্যে কোনো ভুল নেই। আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে যেতে একটা লোক এসে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কারা আর কাকে চাই? আমরা চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে আসছি। কিন্তু তোমরা কারা সেটা বলো, আর কিসের জন্য দেখা করতে আসছো? চেয়ারম্যান সাহেবের সাথে আমরা বড় একটা ডিল করতে আসছি। ভেতরে যেতে দেবে নাকি আমরা চলে যাব? আরে না না, আসুন, আপনারা ভেতরে আসুন। আমার এই কথা বলার কারণ হলো, লোকটা আমাদের এত সহজে চেয়ারম্যানের সাথে দেখা করতে দেবে না, তাই লোকটা আমাদেরকে নিয়ে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর ডাইনিং রুমে চলে গেল। ডাইনিং রুমে আসতেই আমি খেয়াল করলাম কয়েকজন লোকের সাথে একটা মধ্যবয়স্ক লোক বসে বেশ হাসি মুখে কথা বলছে। লোকটা আমাদেরকে একবার তাকিয়ে যে লোকটা আমাদেরকে নিয়ে আসছে সে লোকটাকে বলল, রহিমেরা কারা? স্যার, ওরা তো বললো যে আপনার সাথে ডিল না কি জানি করবে, সেজন্য আসছে। ও তুই মা। লোকটা চলে গেল। এবার চেয়ারম্যান আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আর তোমাদের আমার কাছে কি দরকার? বসো, বসে কথা বলো। আমার মনে হলো লোকটা ভালো, কিন্তু গ্রামের লোকদের কাছ থেকে যা শুনেছি তাতে মনে হচ্ছে না ভালো। কিন্তু ওর ছেলের কাজটা মনে পড়তেই আমার মাথাটা গরম হয়ে গেল। আর আমি রেগে গিয়ে বললাম, আমরা বসতে আসিনি, আমরা আপনাকে একটা কথা বলতে আসছি। আর সেটা হলো, আপনি আর আপনার ছেলে যে কাজগুলো শুরু করেছেন সেগুলো বন্ধ করেন, সাথে আপনার মেম্বারগুলোকেও।
এতদিন যা করেছেন সেটা বন্ধ করেন, এখন থেকে আর এসব চলবে না। কে ভাই তোমরা? এভাবে হুটহাট করে বাসার মধ্যে এসে এভাবে আমাকে শাসাচ্ছ? নিশ্চয়ই তোমরা কোনো ক্ষমতাবান ব্যক্তি হবে। তবে ভয় পেও না, গ্রামটা আমার, তাই এই গ্রামে তোমরা আমার কিছু ছিঁড়তে পারবে না। এখন বলো, এসব কথা বলছো কেন? তোমাদের কে পাঠিয়েছে? আমার বিপরীত দলের চেয়ারম্যান তো? ভয় নেই, ওরা তোমাদেরকে যত টাকা দিয়েছে আমি তোমাদেরকে তার থেকে বেশি দিব। তোমরা ওকে মেরে দাও। চেয়ারম্যানের কথা আমি বুঝতে পারলাম যে তার মানে যা শুনেছি সেটা সত্যি। আসলে কি টাকার গরম দেখাচ্ছে? এবার আমি বললাম, টাকার খুব গরম তাই না? পাবলিকের টাকাগুলো মেরে খেয়ে এখন খুব বড় লোক সাজা হচ্ছে। তুই কত টাকা দিতে পারবি আমাকে বল, তার থেকে। আমি কথাটা বলতে যাব তখনই সিয়াম আমাকে গুঁতো মেরে বুঝিয়ে দিল এটা বলা যাবে না। তাই আমি বললাম, এত কথা কিসের? আমরা তোকে বলতে এসেছি তুই এরপর থেকে আর এসব বাজে কাজ করবি না, আর পাবলিকে যেটা প্রাপ্য সেটা ওদেরকে বুঝিয়ে দিবি, না হলে তোর খবর আছে। গ্রামটা আমার, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। আর আমি চাইলে কিন্তু তোরা এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। কিন্তু তোরা প্রথমবার বোধ হয়ে গ্রামে পা রেখেছিস, তাই তোরা আমার সম্পর্কে জানিস না। কিছুদিন থাক, বুঝতে পারবি আমি কি চিজ। সেটা সবার কাছ থেকে জানতে পেরেছি, আর জানতে হবে না। কিন্তু তুইও জেনে রাখ, আমি কি জিনিস সেটা তো ছেলের কাছ থেকে জেনে নিস। আর শোন, 1 সপ্তাহের মধ্যে পাবলিককে যে টাকা আর ওদের প্রাপ্য জিনিসগুলো মেরে খেয়েছিস সব বুঝিয়ে দিবি। আর গ্রামে যে জিনিসগুলো অভাব আছে সব কিছু ঠিক করে দিবি, নাহলে তোর যে কি হাল করবো সেটাও ভাবতেও পারিস না। শেষে তোর পরিবারের লোকগুলো তোকে চিনতে পারবে না। এবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নে, তুই কি করবি? ভালো হয়ে যাবি নাকি রাস্তার ফকির হয়ে বাটি হাতি নিয়ে ঘুরবি? খুব দম আছে দেখছি তোর। শোন, ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। আর প্রথমবার এসেছিস তাই তোকে ছেড়ে দিলাম, না হলে তুই আমাকে যে থ্রেটগুলো দিয়েছিস তারপর এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকতি না। গ্রামে নিরীহ লোকদেরকে টর্চার করিস আর ওরা কিছু বলতে পারে না, সেজন্য নিজেকে খুব হিরো মনে হচ্ছে তাই না? তুই চেষ্টা করে দেখতে পারিস, কিছু করতে পারবি না আমার। আচ্ছা, দেখা যাক কি হয়। আর শোন, তুই কিন্তু গ্রাম থেকে পালিয়ে যাস না। আগের লোকগুলোর মতো প্রতিবাদ করতে এসে আবার গ্রাম থেকে ভয়ে পালিয়ে যাস না, না হলে বুঝতে পারবি না আমার ক্ষমতা কতটুকু। আমি বুঝতে পারছি সোজা কথায় কোনো কাজ হবে না। আচ্ছা, তুই যেটা করার করে নে, আর আমিও দেখব তোকে কি করতে পারি আর না পারি। শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, যেটা করছিস সেটা যদি বন্ধ না করিস তাহলে তোর ছেলেও তোকে চিনতে পারবে না, আর বাবা বলা তো দূরের কথা। আমি কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে আসলাম। সিয়াম আমার পিছন পিছন চলে আসলো। তারপর আমরা বাইরে এসেই হাঁটতে লাগলাম। আর সিয়াম বলল, বন্ধু, তুই কিন্তু একদম সিনেমার হিরোদের মতো ডায়লগ দিয়েছিস। একের হিট হয়েছে। ঠিক হয়েছে না কি হয়েছে সেটা বুঝি না, কিন্তু চেয়ারম্যানের এই অত্যাচার আমি সহ্য করব না। দরকার পড়লে ওকে ঘাট ধরে ও চেয়ারম্যান থেকে নামাবো। আর কি করে চেয়ারম্যানের পদ থেকে ওকে নামাতে হয় সেটা আমি ভালো করে জানি। আমাকে চেনে না, তাই আমার সামনে তো লাফালাফি করলো। সময় হলে ঠিকই চিনতে পারবে, অনেক অত্যাচার করেছে। এবার ওর ভেলাগুলোকে গিয়ে একটু ঠান্ডা মাথায় বুঝে আসতে হবে, না হলে 1 সপ্তাহ পর ওদের বিপক্ষে অ্যাকশন নিতে হবে। আমি কথাটা বলে ওর দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। দুপুরের দিকে আমরা বাসায় ফিরে আসলাম, এসে রুমে চলে গেলাম। আর তখন বললাম, রুমে ভালো লাগছে না, আর একটু ছাদে থেকে ঘুরে আসি। সিয়াম বলল ওর হাঁটতে ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে। আজকে প্রেমে পড়েছে তো, তাই আর কিছু ভালো লাগবে না, বুঝতে পেরেছি। আচ্ছা তুই রুমে যা, আমি ছাদে যাই। আমার কথায় সিয়াম একটা দুষ্টু হাসি দিয়ে রুমে চলে গেল, আর আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি কেউ একজন দোলনাতে বসে আছে, আর তাকে পেছন থেকে দেখা যাচ্ছে। ওর চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে, আর বারবার মেয়েটা চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা নদী। এবার আমি যতই নদীর দিকে এগোচ্ছিলাম ততই ঘোরের মধ্যে পড়ছিলাম। বারবার মনে হচ্ছিল নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করতে। আমার মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়। আমি নদীর দিকে আরও কিছুটা এগিয়ে আসতেই কারো পায়ের শব্দ পেয়ে ও আমার দিকে তাকায় আর বলে, ও আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন নাকি কারো আসার কথা ছিল? আরে না না, তেমন কিছু না, ভাবলাম কে আসছে তাই পেছনে আপনাকে দেখে বললাম বসুন। কোথায়, আপনার পাশে? আমার কথা শুনে নদী আমার দিকে চোখ বড় বড় করে তাকাতেই আমি কথা ঘোরানোর জন্য বললাম, আসলে আমি বলতে এসেছি আপনার সামনাসামনি বসবো নাকি আপনার থেকে দূরে সরে বসবো? আপনার যদি আই কন্ট্যাক্টে প্রবলেম হয়। আরে না, কি বলেন, বসেন। আমি নদীর দিকে মুখ করে তারপর রেলিংয়ের উপর বসলাম। নদী বারবার আমার দিকে তাকাচ্ছিল, আর আমি ওদিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী কিছুটা লজ্জা পেয়ে যাচ্ছে, তার কারণে চোখটা বারবার নামিয়ে নিচ্ছিল। নদী দোলনায় দোল খাচ্ছে, আর বাতাসের চুলগুলো এলোমেলোভাবে উঠছিল। ও বারবার সেগুলো কানের পাশে দিচ্ছিল। আমার ইচ্ছে করছিল চুলগুলো নিয়ে যেতে, ওর কানের কাছে নিয়ে গুজে দিতে,
কিন্তু সবেমাত্র কয়েকটা দিন হলো আমি এখানে এসেছি, আর তার মাঝে এগুলো করতে গেলে নদী আমাকে অন্যরকম ভাববে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ হলো। আমি ওকে কী বলবো বা কী নিয়ে কথা শুরু করবো খুঁজে পাচ্ছি না। তাই বলতে লাগলাম, আচ্ছা নদী, আপনি কি পড়াশোনা শেষ করে ফেলেছেন নাকি এখনও কন্টিনিউ করছেন? অনার্স কমপ্লিট করেছিলাম, কিন্তু এরপর আর করা হয়নি। কেন কেন? টাকা সমস্যা? না, আমার আব্বুর যেটুকু আছে তাতে আমাদের অনেক ভালোভাবেই চলে যায়, কিন্তু চেয়ারম্যানের ছেলেটা বেশ কিছুদিন ধরে আমার পেছনে পড়েছিল আর আমাকে বেশ ডিস্টার্ব করতো। ওরা কলেজে যাওয়ার পথে আমাকে ডিস্টার্ব করতো বলে আব্বু বারণ করে দিয়েছে কলেজে যেতে। অনেক কষ্টে ওদের থেকে লুকিয়ে লুকিয়ে অনার্সটা কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু শেষে অনার্সের শেষ বর্ষ ওরা বেশ ঝামেলা করছিল, তাই আব্বু ভয় পেয়ে আমার কিছু হয়ে যাবে ভেবে আমাকে আর কলেজেই যেতে দেয়নি, তাই আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। ও আচ্ছা, আপনি এবার পড়ালেখা কন্টিনিউ করেন, আমি সবটা দেখে নেব। একটু আগে চেয়ারম্যানের ছেলেটাকে বেশ ভালোভাবে শিক্ষা দিয়ে আসছি। আজকে একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছিল, তাই ইচ্ছে মতো আরং ধুলাই দিয়েছি। মনে হয় না আর 1 সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারবে, তাই আপনি লেখাপড়াটা কন্টিনিউ করতে পারেন। না, যেটা একবার ছেড়ে দিয়েছি আর ইচ্ছা নেই। আর তাছাড়া আপনি বা এখানে কতদিন থাকবেন? যখন চলে যাবেন তখন তো ওরা আবারও আমাকে ডিস্টার্ব করবে, আর আমি আব্বু আম্মুর একমাত্র সন্তান, আমার কিছু হয়ে গেলে ওরা থাকতে পারবে না আমাকে ছাড়া। তাই আমারও খুব ভয় হয়, তাই আমি আর চাই না পড়াশোনাটাকে লাইফে আনতে। নদীর কথাটা আমার বেশ খারাপ লাগলো, তাই বেশ কিছুক্ষণ আবারও দুজনে নীরবতা বিরাজ করলো। আমি মাঝে মাঝে নদীর সাথে কথা বলছিলাম আর নদী উত্তর দিচ্ছিল। এভাবে পরপর কয়েকটা দিন আমি নদীর সাথে কথা বলতে লাগলাম। আমার যেমন নদীর সাথে কথা বলতে ভালো লাগে, নদীরও তেমনি আমার সাথে কথা বলতে ভালো লাগে। যখন নদী আমার সাথে কথা বলে তখন ওর অন্য কিছুর কথা মনেই থাকে না। আমি নদীকে অনেকটা ভালোবেসে ফেলেছি। এর মাঝে আমি নদীকে বোঝানোর চেষ্টা করেছি যে ওকে ভালোবাসি, কিন্তু নদী সেটা এড়িয়ে গেছে। অন্যদিকে আমি আর সিয়ামি কয়েকদিনের মধ্যেই গ্রামের মেম্বারগুলোকে বেশ ভালোভাবে বুঝিয়ে এসেছি। পরবর্তীতে এরকম করলে বেশ খারাপ হবে বিষয়টা। আমি প্ল্যান করে ফেলেছি গ্রামের চিত্রটা একটু পাল্টে দেব, কিন্তু তার আগে এই বাজে লোকগুলোকে ঠিক করতে হবে, নাহলে এরা সব কিছু উল্টাপাল্টা করে ফেলবে। 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু চেয়ারম্যান মেম্বারগুলো ওদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কী করব, ভেবে পাচ্ছিলাম না ওদের বিরুদ্ধে কীভাবে অ্যাকশন নেব। আমি বিষয়টা নিয়েই মাস্টার সাহেবের সাথে কথা বলছি, কিন্তু উনি বলেছে ঝামেলা না করতে, কিন্তু আমি ওদেরকে এখান থেকে উচ্ছেদ না করে ছাড়বো না। তো যখন চেয়ারম্যান মেম্বারগুলো কথা শুনছিল না, তখন আমি ভাবলাম যে এখানে যে জিনিসগুলো বেকার হয়ে পড়ে আছে সেগুলো ঠিকঠাক করতে হবে। তাই আমি আর কয়েকটা দিন থেকে শহরে চলে গেলাম। আর বাসায় গিয়ে ভাবলাম আম্মু আব্বুকে নদীর কথা বলবো, কিন্তু তার আগে গ্রামের পরিস্থিতি চেঞ্জ করতে হবে। বাসায় আসতে সেদিন রাতে আব্বু আম্মু বলল, তো আব্বু, তোমার গ্রামে ঘোরা হয়ে গেল? না আব্বু, ঘোরাটা হয়নি। গ্রামের পরিস্থিতি দেখে খুব খারাপ লাগলো। কিন্তু কেন, বলো তো কি হয়েছে? আমি আমার আব্বুকে ঘটনাটা বললাম। সব শুনে আব্বু নিচে দিকে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, আব্বু আমি জানি তুমি কিসের জন্য গ্রাম ছেড়ে আসছিলে। দেখো, যা হওয়ার হয়েছে, কিন্তু আমি গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে চাই। তাই আমি ঠিক করেছি যে গ্রামে যে জিনিসগুলোর অভাব আছে ওগুলো ওদের কাছে দিয়ে দেব, আর গ্রামের এই দুষ্ট চেয়ারম্যান মেম্বার ওগুলোকে ওখান থেকে তাড়াবো, তাহলে ওরা শান্তিতে থাকতে পারবে। তুমি ওদের সাথে পেরে উঠবে না, ওরা খুব বাজে লোক। তাই তো আমাকে গ্রামটা ছেড়ে আসতে হয়েছিল 20টা বছর আগে। আব্বু তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি বলো যে তুমি আমার পাশে আছো। আব্বু, আমরা সবসময় তোমার পাশে আছি, তাই এসব নিয়ে ভাবতে হবে না। আর তুমি যদি ওদের জন্য কিছু করতে চাও তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি ওদের জন্য মতোই কিছু করো, কিন্তু ওরা সেই সুযোগ সুবিধা পাবে না। আর তার আগে এই শয়তান লোকগুলো ওদের থেকে সেগুলো ছিনিয়ে নেবে। আব্বু আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। আমি শুধু যে গ্রামের লোকগুলোর জন্য এই কাজ করব তা নয়, ওদেরকে একটা ফাঁদে ফেলার জন্য এটা আমার একটা নতুন প্ল্যান। তাই তুমি শুধু হ্যাঁ বলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার মা ইচ্ছা করো, কিন্তু এরপর কিন্তু বাসায় ফিরে আসলে তোমাকে বিয়ে করতে হবে, সেটা মেনে মাথায় থাকে। আমি ভাবছিলাম যে নদীর কথা বলবো না, কিন্তু এখন বিয়ের কথা বলতেই আমি ভাবতে লাগলাম বিষয়টা বলা দরকার, নাহলে আব্বু আম্মু অন্য কোনো মেয়ে দেখে ফেলবে, আর তখন ওদের পছন্দ বিয়ে না করলে ওরা খুব কষ্ট হবে। তাই বললাম, আব্বু গ্রামের একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে স্যার অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, যাক, শেষ পর্যন্ত আমার ছেলেটা একটা মেয়েকে পছন্দ হয়েছে। আব্বু, তুমি মেয়েটার বাসার ঠিকানা সব কিছু আমাদের বলো, আমরা ওদের সাথে কথা বলবো। আম্মু মেয়েটার কেউ নয়, আব্বুর বন্ধুর মেয়ে নদী। আমার ওকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম নদীকে নিজের মনের কথাগুলো খুলে বলে তারপর তোমাদের বলবো, কিন্তু না, তোমরা আগেই জানতে চাইলে তাই বলে দিলাম, না হলে তোমরা কষ্ট পেতে। কিন্তু এর জন্য একটু সময় লাগবে, আমি ওকে নিজের থেকে একটু বোঝানোর চেষ্টা করব। তারপর যদি না হয় তোমরা রহমান আঙ্কেলের সাথে কথা বলো,
আমি আব্বু আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারপর চলে আসলাম। তারপর সিএমকে ফোন দিলাম, কারণ আবার আমরা গ্রামে যাব। কিন্তু সিএমের ফোনটা ওয়েটিং। আমার বুঝতে বাকি রইল না ও রিয়ার সাথে কথা বলছে। আসলে গ্রামে যে কয়েকদিন ছিল তার মধ্যে সিএম রিয়াকে পটিয়ে ফেলেছে, তাই ওরা এখানে ছুটিয়ে প্রেম করছে। অন্যদিকে নদীর ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে আমার সাথে কথা বলতে না পেরে। কিন্তু বুঝতে পারে না যে আমার সাথে কথা বলায় সব কিছু নদীর এত ভালো লাগে কেন। আমি এক সপ্তাহ শহর থেকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। না এবার পায়ে হেঁটে, না বাসে করে, সরাসরি হেলিকপ্টারে করে। গ্রামের রাস্তাঘাট, খাবার পানির জন্য নলকূপ, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো করার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে তারপর গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আর সাথে আমার নিজস্ব কিছু লোকজনও নিয়ে যাই। আমি প্রথম যেদিন নদীর সাথে যে মাঠে দেখা হয়েছিল সেই মাঠেই ল্যান্ড করলাম। তখন নদীও ওই নদীর ধারে বসেছিল। ও এরকম একটা বিষয় দেখে একটু এগিয়ে আসতেই তৎক্ষণাৎ আমি হেলিকপ্টার থেকে বের হয়ে নদী আমাকে দেখে অবাক হয়ে যায়। আসলে নদী জানে আমি বড় লোক, কিন্তু এতটা হবো সেটা তো জানা ছিল না। নদী আমাকে দেখে প্রথমে হ্যাপি হলেও আবার পরক্ষণে ভাবলো, ঈশান এত বড় লোকের ছেলে আর আমি ভাবলাম কি না কি, ও তো আমাকে আর চিনতেই পারবে না, তাই ওর কাছে যাওয়াটা ঠিক হবে না। কথাগুলো ভেবে নদী সেখান থেকে বাসার উদ্দেশ্যে মন খারাপ করে রওনা দিল। আর আমি নিজের কাজে লেগে পড়লাম। আমার লোকগুলোকে বুঝিয়ে দিলাম কোথায় কী করতে হবে। তারপর সব কিছু ঠিকঠাক করে আমি মাস্টার আঙ্কেলের বাড়ি চলে যাই। গিয়ে নদীকে খুঁজতে থাকি। তখন মাস্টার আঙ্কেলের স্ত্রী অর্থাৎ নদীর আম্মুকে দেখে বললাম, আন্টি নদী কোথায়? কিন্তু কেন বলো তো আব্বু? ওকে আমার একটু দরকার আছে। গিয়ে দেখোই রুমেই আছে। আমি কথাটা বলতেই নদীর আম্মু একটা মুচকে হাসি দিল। এবার আমি নদীর রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম নদীর রুমে নেই। তাই আমি ভাবলাম ছাদে আছে, তাই ছাদের দিকে যেতে লাগলাম। নদীর আব্বু আম্মু জানে আমি নদীকে পছন্দ করি, কারণ আমার কাজে সব বুঝতে পেরেছে। নদীর সাথে খুব হেসে হেসে কথা বলি আর ওর প্রতি কেয়ারিং, এতে ওদের আর বুঝতে বাকি নেই। আর যখন আমি একটা সপ্তাহ গ্রামে ছিলাম না, তখন ওদের আম্মু বুঝে গেছে নদী আমাকে পছন্দ করে। কিন্তু ওরা আমাদের লেভেলে নয়, আমাদের থেকে অনেক গরিব, ওরা মধ্যবিত্ত। তাই নদীর আব্বু ভেবেছে যে ওনার বন্ধু এসব মেনে নেবে কিনা। তাই কতগুলো ভেবেই ওদের এই বিষয় নিয়ে আর কথা বলা হয়ে ওঠেনি। আমি ছাদে গিয়ে দেখি নদী দোলনায় বসে দোল খাচ্ছে। সেদিনের মতোই ওর অবদ্ধ চুলগুলো এদিক ওদিক এলোমেলোভাবে উঠছে। আমি কিছু না ভেবে ওর সামনে চলে গেলাম। আর আমাকে দেখে নদী দাঁড়িয়ে পড়ল। এবার আমি পকেট থেকে একটা রিং বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, নদী আমি জানি না মনের কথাগুলো কিভাবে খুলে বলতে হয়, জানি না কিভাবে প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসতে হয়, জানি না কিভাবে প্রপোজ করলে মানুষটা রাজি হবে, জানি না কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন তোমাকে দেখার পরই আমার ভেতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। আর সেই অনুভূতি থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা জানি আমার লাইফে তোমাকে খুব দরকার। আমার আব্বা আম্মুর বৌমা হিসেবে তারা তোমাকেই চায়। আমি ওদের তোমার কথা বলেছি। এখন তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে আমার বাবুর আম্মু বানাতে চাই। নদী আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? নদী যেন মনে মনে এটাই চাইছিল। নদীর ভেতরে 7টা দিন ধরে একটা অস্থিরতা কাজ করছে। যখন আমি ওর কাছে ছিলাম না, আবার যখন আজকে চলে আসলাম, তখন ওর ভিতরে যেন প্রাণ ফিরে পেয়েছিল। কিন্তু যখন আমাকে ওরকম একটা অবস্থাতে দেখলো, তখন নদীর মনে হচ্ছে আমার সাথে ওর যায় না। আমি কোথায় আর ও কোথায়, আমার আব্বা আম্মু ওর সেই সম্পর্কটা মেনে নেবে না। আমি নদীর সামনে হাঁটু গেড়ে বসে আছি, নদী কোনো কথা বলছে না। তারপর আমি বললাম, নদী সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জীবনের প্রথম তোমাকে ভালোবেসেছি। কাউকে আমার পছন্দ হতো না কখনো, কাউকে নিজের মনের মতো পাইনি, কিন্তু তোমাকে দেখার পর মনে হয়েছে আমি শুধু তোমাকে ভালোবাসি। প্লিজ নদী, অ্যাকসেপ্ট মি। এই সম্পর্কটা হওয়া কখনো সম্ভব না। আমি যদি ঈশানকে অ্যাকসেপ্ট করে নিই তাহলে আঙ্কেল আন্টি কখনো আমাকে মেনে নেবে না। কোথায় ওরা আর কোথায় আমরা? ওদের কাছে আমরা সামান্য আর সামান্য একটা পরিবারের মেয়েকে ঈশানের আপু কখনোই মেনে নেবে না। যেখানে ওর আপু এত বড় একটা বিজনেসম্যান, তাই সব স্বপ্ন না দেখাই ভালো। নদী অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ, অ্যাকসেপ্ট মি। তুমি একটাবার আমাকে ভালোবেসেই দেখো, সবসময় নিজের বুকে আগলে রাখবো তোমাকে। না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি খারাপ? নাকি আমার বাজে কোনো স্বভাব আছে? নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ারই যোগ্য না? নাকি তোমার বয়ফ্রেন্ড আছে? এর কোনোটাই না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু কেন? আমি সেটা জানতে চাই। আমার ভালোবাসা মানুষটা আমাকে ভালোবাসতে পারবে না, অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা আমি শুনতে চাই। প্লিজ নদী বলো, তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? নদী আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। জীবনের প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই তোমাকে আমার লাইফে চাই। নদী ভাবতে লাগলো, আমি তোকে সত্যিকারে ভালোবাসি, তাই আমাকে ফিরে দিতে হলে কিছু একটা বলতে হবে, যাতে আমি আর ওর পেছনে পড়ে না থাকি। আর এই সম্পর্কটা তো কখনো হবেই না। কথাগুলো ভেবে নদী নিজেকে স্বাভাবিক করে নিল।
আর মনটাকে শক্ত করে বলল, বললাম না আপনাকে আমি ভালোবাসতে পারবো না। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, সেই জন্য আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। আমরা দুইজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। নদীর কথায় আমার হাত থেকে রিংটা পড়ে গেল আর কালো মেঘে মুখটা ছেয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, নদী তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই, কেন আমাকে মেনে নিতে পারছো না? তুমি বলো যে আমার মধ্যে খারাপ কোনটা আছে, আমি সেটাই শুধরে নেব। একটাবার আমাকে ভালোবেসে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। আমি আপনাকে মিথ্যা বলতে যাবো কেন? আর আমি তো বললামই আমার বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আসতে পারেন। দ্বিতীয়বার আপনি আমার সামনে আসবেন না, আর এসব কথাগুলোও বলবেন না। তোমাকে ভালোবাসি তাই বারবার তোমার সামনে আসবো। যতদিন তুমি আমাকে অ্যাকসেপ্ট না করবে ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব আর বাসবই, আর ভালোবাসার কথা বলেই যাব। আই লাভ ইউ নদী। নদী বুঝতে পারলো আমাকে এত সহজে ফেরানো সম্ভব না, তাই নদী সেখান থেকে চলে যেতে নিলে আমি ওর হাতটা ধরে ফেলি। তৎক্ষণাৎ নদী ওর হাতটা এক ঝাটকে ছাড়িয়ে নিয়ে আমার দিকে ঘুরে ঠাস করে একটা চর মেরে দিয়ে বলতে শুরু করে, তোকে বললাম না আমি তোকে ভালোবাসতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে। তারপরেও কেন আমার হাত ধরেছিস? তোর কি লজ্জা নেই? অন্য একজনের ভালোবাসার গায়ে টাচ করিস? আসলেই লজ্জা নেই জানো তো, কারণ তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসার মধ্যে লজ্জা শরম থাকে না। কি করব বলো, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসেছি, তাই ভয় লাগে তুমি যদি হারিয়ে যাও আমার থেকে। আমি জানি না তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না। প্রথমবার ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে ছাড়া আমার লাইফে অন্য কাউকে আনা সম্ভব না। আমি কথাগুলো বলতে নদীর বুকটা ধুক করে উঠল। নদী ওই কয়েকটা দিনে আমাকে নিজের মনে জায়গা করে দিয়েছে। নদী আমাকে ভালোবাসে কিনা সে জানে না, কিন্তু যখন আমার কোনো ক্ষতি করার কথাও ভাবে তখন ওর বুকটা কেঁপে ওঠে। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি আর দ্বিতীয়বার আমার সামনে আসবেন না, না হলে আমি ভুলে যাব আপনি আমার আব্বুর বন্ধুর ছেলে। কথাটা বলেই নদী চলে গেল। আর আমি দবাস করে দোলনায় বসে পড়ে ভাবতে লাগলাম, কি ভাবলাম আর কি হলো। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, আর সে আমাকে কীভাবে রিজেক্ট করে দিল। ও যতই বলুক ওর বয়ফ্রেন্ড আছে, আর আমি বিশ্বাস করি না। কারণ ওর বয়ফ্রেন্ড থাকলে আমি যতগুলো দিন গ্রামে থেকে গেছি একটাবার হলেও নদীর সাথে কথা বলতো কিংবা দেখা করতো। আমি তোকে ভালোবাসি, তাই নদীকে আমি দূরে সরে যেতে দেব না, যে করে হোক নিজের করে নেব। কথাগুলো ভেবে আমি সেখানে বসে রইলাম। অন্যদিকে আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে নদীর খুব খারাপ লাগছিল। আমি যখন ওকে প্রপোজ করেছি তখন নদীর ইচ্ছে হচ্ছিল আমার বুকে ঝাঁপিয়ে পড়তে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলতে, কিন্তু নদী কোনো এক বাধার কারণে আমাকে মেনে নিতে পারলো না। এভাবে 2টা দিন কেটে গেল। আমি গ্রামের উন্নয়নের জন্য সব কাজগুলো নিজেতে করতে শুরু করেছি। এর মধ্যে চেয়ারম্যান সেটা খবর পেয়ে মুখে আছে। আমি চেয়ারম্যানের নামে কমপ্লেন করেছি এসপির কাছে, আর এসপি আমাকে সাহায্য করার জন্য গ্রামের দিকে রওনা দিয়েছে। এর মাঝে চেয়ারম্যান আরও ছেলে কয়েকজন মেম্বার মিলে আমার কাজে এসে বাধা দেয়, আর জিনিসগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন আমি ওদেরকে বাধা দিই। তখন সবাই আমার উপর চড়াও হলেও এর মাঝে পুলিশের গাড়ি শব্দ আসে, তখন ওরা ভয় পেয়ে যায়। আর পালিয়ে যেতে গেলে গ্রামের লোকজন সহ পুলিশ এসে সবাই চারদিকে ঘিরে ফেলে। এর আগে আমি গ্রামের লোকগুলোকে সব কিছু বুঝিয়ে দিয়েছি যে ওদের বিপক্ষে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এসপি এসে সবটা দেখে, তারপর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, চেয়ারম্যান সাহেব, আপনার সব কুকর্মের কথাগুলো জানা গেছে। আপনি এতদিন মানুষের হক আর প্রাপ্য জিনিসগুলো মেরে খেয়েছেন, আর সেটা করতে পারবেন না। ঈশান সাহেব আপনার বিরুদ্ধে সব জানিয়েছে, কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছিলাম না। কিন্তু আজ সেটা হাতে নাতে ধরা পড়ল। এজন্যই বোধহয় এই গ্রামটা উন্নত হয় না, তাই না? আপনাদের উপর মানুষ ভরসা করেই তো আমাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে, কিন্তু আপনারা এভাবে রক্ষক হয়ে যদি ভক্ষণের কাজ করেন তাহলে কিভাবে গ্রামটা চলবে বলেন তো? কথাগুলো বলতে চেয়ারম্যান মাথাটা নিচু করে নিল। এবার আমি ওদের সামনে এসে দাঁড়িয়ে বললাম, এসপি সাহেব, আপনি কাকে কি বলছেন? যেমন বাবা তার তেমনি ছেলে, আর তার সঙ্গে সাঙ্গপাঙ্গগুলো একই হয়েছে। নির্বাচিত হয়ে তারাও সুযোগকে সদ্ব্যবহার করছে আর ক্ষমতার অপব্যবহার করছে। চেয়ারম্যানের ছেলের জন্য একটা মেয়ে ঠিকমতো বাইরে বের হতে পারে না, ও সবার উপর মানসিক নির্যাতন শুরু করে দেয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি বলেন তো, আপনার মেয়ের সাথে কিংবা স্ত্রীর সাথে এভাবে যদি কেউ আচরণ করতো, আপনি চুপ করে থাকতে পারতেন? পারতেন না। তাহলে গ্রামের মেয়েগুলো এভাবে আপনার ছেলে ডিস্টার্ব করে, এটা আপনি দেখতে পারেন না? আর দেখবেনই বা কী করে? আপনার লাই পেয়ে পেয়েই তো এই গুণটা বদমাশ ছেলেটা ঠিক আপনার মতো হয়েছে। আসলে আপনাদের কথা বলে কোনো লাভ নেই, কারণ আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই। গ্রামের লোকগুলো আপনাকে নির্বাচিত করেছে, ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আর আপনি ওদের দুঃখ দূর করার বদলে ওদের দুঃখটা আরও দ্বিগুণ করে দিয়েছেন। কেন এরকম করেন বলেন তো? মারা গেলে তো মাত্র 3.5 হাত জমি থাকবে আপনার জন্য, তাছাড়া তো আর কিছুই তখন থাকবে না। কোথায় যাবে এত ক্ষমতা, অহংকার, টাকা পয়সা? একবারও কি ভেবে দেখেছেন
ভাবেননি। আসলে ভাববেন কি করে? মানুষের হক মেরে খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, তাহলে এগুলো ভাববেন কি করে? আপনাদের বলে কোনো লাভ নেই। আপনাদের আমি ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু আপনারা শোনেননি, তাই আজকে আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছি। গ্রামের মানুষগুলো আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আর আপনি ওদের দিকে হিংস্র থাবা বসিয়ে দেন, তাহলে ওরা বাঁচবে কী করে বলেন তো? আমার বাবা আফজাল আহমেদকে আপনারা একটা সময় এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই অনুরাগে ওনার এই গ্রামেই ফিরে আসেন না। আমার কথা এবার চেয়ারম্যান আমার দিকে তাকিয়ে রইল। তখন এবার বলতে লাগলাম, যেটা ভাবছেন সেটাই। আমি আফজাল আহমেদের ছেলে। আপনার জন্য আমার বাবাকে একটা মিথ্যা অপবাদে গ্রাম ছাড়তে হয়েছিল। সেই অনুরাগে উনি আর গ্রামেই আসেন না। কিন্তু আমি যখন বলেছি গ্রামের জন্য কিছু করব, তখন উনি বলে দিয়েছিলেন আপনি এমনটা করবেন। কেন করেন এমন বলেন তো? মানুষের অভিশাপ নয়, মানুষের ভালোবাসাটা আদায় করতে শিখুন, যাতে আপনি মরে গেলে একটা লোক অন্তত বলে চেয়ারম্যান সাহেব খুব ভালো ছিল। আর যদি আপনি এসব না করে যে কাজটা করছেন বরাবরের মতো সেটাই করে যান, তাহলে একটা সময় মানুষ ঘৃণায় আপনার দিকে চোখ তুলেও তাকাবে না। সময় আছে এখনও, সরে যান আর মানুষের মনে জায়গা করে নিন, যাতে আপনাকে সবাই চিরদিন মনে রাখে। আর আপনারা যা করেছেন তাতে গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই আমি আর কোনো উপায় না পেয়ে নিজে থেকে গ্রামের কিছু সাহায্য করার জন্য এই কাজগুলো করার উদ্যোগটা নিয়েছিলাম। ভয় পাবেন না, আমি এখান থেকে কিছুদিনের মধ্যেই চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ভেবে দেখুন, মানুষই কিন্তু মানুষের জন্য। যা করার ভেবেচিন্তে করবেন। আমি কথাটা বলেই এবার এসপি সামনে এসে বলতে লাগলাম, এসপি সাহেব, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি আমার কথা এখানে এসেছেন তার জন্য ধন্যবাদ। চেয়ারম্যান সাহেবকে ধরতে হবে না। আপনি হয়তো আটকে রাখলে কিছুদিন উনি আটকে থাকবে, তারপর বের হয়ে এসে ওনার মতো পরিবর্তন হইলে হবে, না হলে আগের মতো কাজই করবে। কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না। উনি যদি মন থেকে সবটা ফিল করতে পারে যে উনি ভুল করছেন, তাহলে অবশ্যই আর এই কাজ করবেন না। আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে না, আপনি চলে যেতে পারেন। এসপি আমার সাথে হ্যান্ডশেক করে তারপর চলে গেল। আর চেয়ারম্যান সেখানে দাঁড়িয়ে ওর পাপ কাজের কথাগুলো ভাবতে লাগলো। এবার চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের সামনে এসে বলতে লাগলো, আব্বু, এই ছেলেটা ঠিকই বলছে, এসপি সাহেবও ঠিকই বলছে। আমরা এতদিন বাজে কাজ করে এসেছি। আমি তোমার লাই পেয়ে পেয়ে এত বাজে কাজ করেছিলাম, যার জন্য গ্রামের সবগুলো মেয়ে আমাকে দেখে থুতো দেয়। আমি আজকে থেকে ভালো হয়ে যাব। তুমি ভালো হও কিংবা না হও, আমি অবশ্যই ভালো হয়ে যাব। আমি আর এমন কিছুই করব না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। প্লিজ বাবা, তুমি আর এরকম কাজ করো না। আমরা শুধু এতদিন মানুষের অভিশাপের আদায় করেছি, কিন্তু ভালোবাসাটা আদায় করতে পারিনি। তাই আমাদের উচিত নিজেদের পাল্টানো, ওদের ভালোবাসাটা আদায় করা। রাফিনের এরকম কথা আমি বুঝতে পারলাম রাফিনের চোখটা খুলে গেছে। এবার সিয়াম আমার কাঁধের উপর হাত রাখতেই আমি একটা মুচকি হাসি দিলাম। এবার চেয়ারম্যান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ রে বাবা, ছেলেটা ঠিকই বলছে, আমরা ভুল করেছি। বাবা, তোমাকে আমার চোখ খুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি ভবিষ্যতে এরকম কিছু তো দূর থাক, মানুষের কষ্টের কারণ হব না, আর ওদের প্রাপ্যগুলো ওদের বুঝিয়ে দিব। তুমি আজকে আমার চোখটা খুলে দিয়েছো, না হলে আমি ওদের উপরে অন্যায় করতেই থাকতাম। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর অনেকের গায়ে হাতও পর্যন্ত তুলেছি আমার লোকদের দিয়ে। তাই আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি আর এরকম ভুল কখনো করব না। আর আপনাদের যে প্রাপ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এরপর থেকে আমার। আশা করি আপনারা আমাকে মাফ করে দিবেন। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে অনেক। আমি এটাই চাইছিলাম যে আপনি নিজের ভুলটা বুঝতে পারেন আর মানুষের পাশে দাঁড়ান। দেখুন, আমরা বাইরে থেকে এসেছি। আপনার গ্রামের লোক হয়ে যদি এরকম করেন, তাহলে ওরা কার কাছে গিয়ে দাঁড়াবে? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেয়ারম্যান আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারপর ও চেলাগুলোকে নিয়ে চলে গেল। তখন আমি আমার লোকগুলিকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কাজে লেগে পড়ুন, আর কোনো বাধা বিপত্তি আর আসবে না আশা করি। আমি কথাটা বলেই একটা জায়গায় গিয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম নদীর কথা। কয়েকটা দিন যাবৎ বারবার ওকে নিজের মনের কথাগুলো বলে যাচ্ছি, কিন্তু নদী আমাকে রিজেক্ট করে যাচ্ছে। অন্যদিকে নদী আমাকে এভাবে রিজেক্ট করে দিয়ে নিজেও ভালো থাকতে পারছে না। নদী মাঝে মধ্যে কান্না করে, ওর চোখে পানি চলে আসে। যে মানুষটাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছে, সেই মানুষটাকে বারবার ফিরিয়ে দিচ্ছে, কিন্তু কিসের জন্য? হয়তো আমি বড়লোক ছেলে তাই। অন্যদিকে আমি আব্বু আম্মুকে ফোন করে জানিয়েছি ওদের হয়তো এখানে আসতে হতে পারে, কারণ নদী আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তাই নদীকে সরাসরি বিয়ে করে নেব, কারণ ওকে স্যার আমি থাকতে পারবো না। আর জীবনের প্রথম ভালোবাসা, তাই আমি চাই না কি নদীকে হারাতে। হয়তো প্রথম কিছুদিন আমাকে মেনে নিতে পারবে না, কিন্তু একটা সময় ঠিকই মেনে নেবে। কিন্তু এর মাঝে সঠিক করে যতদিন পর্যন্ত
নদীর থেকে পজিটিভ কোনো উত্তর না পাই ততদিন পর্যন্ত ওকে প্রপোজ করতেই থাকবো। প্রতিদিনের মতো আমি বসে বসে ভাবছিলাম, এবার সিয়াম এসে আমার কাঁধের উপর হাত রাখতেই, কিরে, কি এত ভাবছিস? কি আর ভাববো, তুই তো সব জানিসই। আমি আমার নদী পাগলিটার কথাই ভাবছি। ও তো আমাকে কিছুতেই মেনে নিতে যাচ্ছে না। কি করব বলতো? তুই আমার পরে প্রেমে পড়লি আর তোরটা আগে সেটেল হয়ে গেল, কিন্তু আমি আমার পাগলিটাকে বোঝাতেই পারলাম না যে ওকে কতটা ভালোবাসি। দোস্ত, আমি কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না রে। কি করব বল না একটু। ঈশান, আমার মনে হয় নদীও তোকে ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? এটা বুঝতে কোনো বিষয় নয়, কারণ আমি খেয়াল করেছি যখন নদী তোর সাথে কথা বলে তখন ওর মনটা খুব ভালো থাকে, আর তোর প্রায় কথাটাই কেমন যেন লজ্জা পেয়ে যায় তাই। আর আমি সেদিন ওর ডায়েরিটা পড়ে দেখেছি যে নদী ওর ডায়েরিতে তুই ওকে প্রপোজ করেছি সেটা লিখেছে, আর তুই বড়লোক বলেই ও তোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। সামান্য ব্যাপারটাও এভাবে আমাকে দূরে সরিয়ে রাখছে। আমি ওকে অনেক কষ্ট দেব। তুই জানিস এই কয়েকটি দিনও আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার কতটা কষ্ট হয়েছে। আমার সবসময়ই ভয় হয় যে নদী হয়তো আমাকে কখনো ভালোবাসবে না। কি করব বলতো? ওকে তো বোঝাতে পারছি না আমি কতটা ভালোবাসি ওকে। ব্যস্ত হস না, আমার কাছে একটা প্ল্যান আছে। এতে নদী নিজের মুখে বলবে ও তোকে ভালোবাসে। প্ল্যান অনুযায়ী কাজ করলে তুই বুঝতে পারবি ও তোকে কতটা ভালোবাসে, আর নিজের করেও পানি ওকে। কি প্ল্যান বল? সিয়াম আমার কানের কাছে মুখ নিয়ে এসে প্ল্যানটা বলে দিল। সেটা নয় আপনারা পরে জানতে পারবেন। তো সেদিনের মতো দিনটা কেটে গেল। রাতে আবারও আমি বাসায় এসে নদীকে রুমে গিয়ে প্রপোজ করি, কিন্তু এবারও ফিরে দেয়। তখন আমি শুধু একটা কথা ওকে বলি, নদী, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসতাম, আর বেশি যাব, কিন্তু হয়তো একটা সময় আমি থাকবো না, তখন বুঝতে পারবে আমি কতটা ভালোবাসতাম। আমার শুধু এতটুকুই আফসোস থেকে গেল, যাকে জীবনে প্রথমবার জীবনের সাথে বেশি ভালোবাসলাম সে মানুষটা আমার ভালোবাসা উপেক্ষা করে গেল। ভালো থেকো তুমি। হয়তো কখনো তোমার কাছে তোমাকে ভালোবাসার কথা বলতে আসতে পারবো না, আর আসবো না। কথাগুলো বলতে গিয়ে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি চোখ মুছতে মুছতে রুমে চলে যাই। সেদিনের মতো রাতটা কোনোভাবে কেটে গেল। আমি এখন বাসার বাইরে বেশি সময় থাকি, কারণ গ্রামের উন্নয়নের কাজ চলছে, আর সবটাই আমি নিজ হাতে করছি। প্রতিদিনের মতো নদী মন খারাপ করে দোলনায় বসে দোল খাচ্ছে, আর আমার কথাগুলো ভাবছে, কেন আমাকে মেনে নিতে পারছে না এগুলোই ভাবছে। এর মধ্যে হঠাৎ করে সিয়াম দৌড়াতে দৌড়াতে বাসায় আসে। তারপর নদীকে না পেয়ে ছাদে দেখে নদী। এবার সিয়াম ওর সামনে গিয়ে হাঁপাতে শুরু করে। সিয়ামকে এভাবে হাঁপাতে দেখে সে প্রশ্ন ছুড়ে মারে, কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? নদীর ঈশান। সিয়ামের এরকম কথা শুনে নদীর বুকের ভেতরটা ধুক করে ওঠে, আর সে উত্তেজিত হয়। এবার বলতে শুরু করে, হ্যাঁ ভাইয়া বলো, ঈশান কি? নদী, ঈশানকে চেয়ারম্যানের ছেলে ওর পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। কথাটা বলতেই নদী ভয় পেয়ে গেল, আর সাথে সাথে চিৎকার করে দিয়ে উঠল, না, এ হতে পারে না, আমি আমার জানের কিচ্ছু হতে দিব না। কথাটা বলেই নদী তৎক্ষণাৎ ছাদ থেকে নেমে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই মাঠের মধ্যে আসতে খেয়াল করলো কিছুটা দূর থেকে আমি পেটে হাত দিয়ে ওর দিকে যাচ্ছি, আর আমার পেট থেকে বেশ রক্ত ঝরছে। এটা দেখে নদী আবারও একটা চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে আসে। ঈশান! আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, পড়ে যাব এমন একটা অবস্থা হয়ে আসছে। আর তখনই নদী এসে আমাকে ধরে ফেলে। সাথে সাথে আমি পড়ে যেতে গেলে নদী আমার মাথাটা নিজের কোলের উপর নিয়ে কান্না করতে করতে বলতে শুরু করে, ঈশান, এই ঈশান, কি হয়েছে তোমার? তোমাকে এভাবে মেরেছে কে? বলো আমাকে প্লিজ, একটু কথা বলো আমার সাথে। নদী, আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে পারলে না। আমি তোমাকে কালকেই বললাম আমি হয়তো আর তোমাকে কখনোই ভালোবাসি কথাটা বলবো না। দেখেছো, আজকে সেটা সত্যি হয়ে গেল। এরপর হয়তো তুমি আর আমাকে দেখতে পারবে না, আর আমি তোমাকে কখনো ভালোবাসি কথাটা বলতে পারবো না। নিয়তির কি খেলা দেখেছো? তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আজকে নিজে থেকে আমার কাছে এসেছো। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারবো। পাগলি, অনেক ভালোবাসি তোমাকে। একটাবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি তো চলেই যাব, আর থাকবো না। শেষবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি কথাটা বলতেই এবার নদী হামাও করে কান্না করে দিয়ে আমার মুখে দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, ঈশান, এই ঈশান, তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না তোমার। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, বলো না তোমার কিছু। তুমি আমাকে ছেড়ে মারা যাবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। নদী, আমার না খুব কষ্ট হচ্ছে, একটাবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি তার বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারবো না, চলে যেতে হবে আমাকে। আর তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না। কে বলেছে বাসি না? অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি ঈশান, আমাকে ছেড়ে যেও না। আমার আর কোনো রেসপন্স পাওয়া গেল না।
আর কোনো কথা বলছে না। এবার নদী আমাকে ছেড়ে দিয়ে দেখলো আমার দু চোখ বন্ধ হয়ে আছে, আর শ্বাসও নিচ্ছে না। সাথে সাথে নদী আবার আমাকে জোরে ধরে হামা করে কান্না করে দিয়ে বলতে লাগলো, ঈশান, এই ঈশান, কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন এভাবে আমাকে ছেড়ে গেলে? আমি কাকে নিয়ে থাকবো? সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটাবার ফিরে আসো, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। দেখো, বারবার নদী কান্না করছে আর কথাগুলো বলছে। নদীর খুব কষ্ট হচ্ছে, আমি ওর সাথে কথা বলছি না। এবার নদী বলতে লাগলো, ঈশান, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। একটাবার কথা বলো আমার সাথে। আমি ভুল করেছি তোমাকে ফিরিয়ে দিয়ে, সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি যদি জানতাম যে তুমি এমন করে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কখনো তোমাকে দূরে সরিয়ে দিতাম না। জান, হ্যাঁ জান, তাকাও না একবার আমার দিকে। নদী আমাকে জোরে ধরে কথাগুলো বলছিল। এবার হঠাৎ করে ওর কানে কানে কে বলতে লাগলো, এত ভালোবাসা তাহলে বলনি কেন? আমার কথা শোনার সাথে সাথেই নদী কান্না থামিয়ে বোঝার চেষ্টা করলো কে কথা বলে। নদী আমাকে ছেড়ে দিতেই দেখলো আমি মিটিমিটি করে হাসছি আর ওর দিকে তাকিয়ে আছি। নদী বোঝার চেষ্টা করে বলতে লাগলো, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে, তাই তো? আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য এইভাবে আমাকে কষ্ট দিলে? তুমি খুব পচা, খুব বাজে। কেন এরকম করলে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তুমি একটা মিথ্যাবাদী। আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে এভাবে কষ্ট কেন দিলে? এত ভালোবাসো তাহলে বলনি কেন? না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি অনেক বড় একটা চিটার। আমার সাথে এইভাবে একটা মিথ্যা মিথ্যা নাটক করতে পারলে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার সাথে আর কথাই বলবো না। যাও, তুমি আমাকে কষ্ট দিয়েছো। না হলে তো তুমি নিজে মনের কথাগুলো বলতে না, আমাকে বারবার দূরে সরিয়ে দিতে। আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি আমাকে এত বড় একটা মিথ্যা বললে। তুমি আর কখনোই আমার সামনে আসবে না। নদী কথাটা বলে কান্না করতে করতে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম পাগলিটা খুব রাগ করেছে আর ভয়ও পেয়ে গেছে আমাকে এরকম একটা সিচুয়েশনে দেখে। তাই আমি আর দাঁড়ালাম না, নদীর পিছন পিছন দৌড়ে বাসায় চলে আসলাম আর ওকে ডাকতে লাগলাম। নদী বাসায় এসে তারপর দৌড়ে নিজের রুমে চলে যায়। আমি বাসায় এসে ও রুমে যেতেই নদী আমাকে দেখে তারপর ছাদে চলে গেল। আমি ছাদে চলে যাই, দেখতে পেলাম ও কান্না করছে। আমি আর কোনো উপায় না পেয়ে দরজাটা আটকে দিয়ে ওর কাছে গেলাম। তারপর নদীর কাঁধের উপর হাত রাখতেই নদী এক ঝটকে আমার হাতটা সরিয়ে দেয়। আমি বুঝতে পারলাম এভাবে কিছুতেই কিছু হবে না। আর কোনো উপায় না পেয়ে নদীকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড়ো, আমাকে একদম টাচ করবে না। তুমি আমাকে ভালোবাসো না। এত বড় একটা নাটক তুমি আমার সাথে কেন করলে? আমি কখনো তোমাকে মাফ করব না। এই পাগলি, ভুল হয়ে গেছে বলছি তো, প্লিজ একটাবার মাফ করে দাও। আর কখনো এমন ভুল হবে না। আমি বুঝতে পারিনি আমার পাগলিটি এভাবে কষ্ট হবে। আর তুমি তো নিজের মনের কথাগুলো বলছিলে না, তাই এরকম একটা কাজ করতে হলো। তুমি একবারও ভাবোনি আমি কতটা কষ্ট পাবো? ছাড়ো, আমাকে ছোবে না। কেন এরকম একটা নাটক করতে গেলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। সরি, আর কখন এরকম হবে না। দেখো, তাকাও আমার দিকে। আমি কখনো আর এরকম করবো না। একটাবার আমাকে মাফ করে দাও। দেখো, আর এমন করবো না। আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি আমাকে এত বড় একটা মিথ্যা বললে। তুমি আর কখনো আমার সামনে আসবে না। না, তুমি খুব পচা, খুব বাজে। আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, তাকাবো না। ছেড়ে দাও আমাকে, ছোবে না। তুমি একটা বাজে ছেলে। নদী প্লিজ একটাবার তাকাও। বললাম তো না। প্লিজ প্লিজ তাকাও আমার দিকে। দেখো, তুমি এভাবে কান্না করলে আমার কিন্তু কষ্ট হয়, তুমি বোঝো না? তাহলে তোমার এরকম একটা কথা শুনে আমার কতটা কষ্ট হয়েছিল তুমি বুঝতে পারোনি? বললাম তো সরি, আর কখন এরকম হবে না। সরি বলে দিলেই কি সব ঠিক হয়ে যায়? আমার সরি চাই না। তুমি চলে যাও এখান থেকে, একদম আমাকে ছোবে না। ছেড়ে দাও। নদী বারবার ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু ও নিজে থেকেই আমাকে ছাড়ানোর চেষ্টা করছে না। এবার নদী আমার দিকে ঘুরছে না দেখে আমি বললাম, বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার জন্য তুমি আমাকে মাফই করবে না আর ভালোবাসবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তখন তো নাটক করেছি, কিন্তু এখন সত্যি করেই করব। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে আমাকে বেঁচে থেকে আর কী লাভ? আমি কথাটা বলেই নদীকে ছেড়ে দিতেই নদী এবার আমার দিকে ঘুরে বিদ্যুৎ গতিতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে, বুকে মুখ গুজে দিয়ে ফুপে কান্না করতে থাকে। আমি বুঝতে পারছি আমার পাগলিটা বেশ ভয় পেয়েছে, তাই আমি ওকে জড়িয়ে ধরেই ওর মাথায় এক হাত দিয়ে বললাম, এবার অন্তত থামো। দেখো, আর কখনো এরকম কথা বলবে না। তুমি বারবার কেন এসব কথা বলছো বলো তো? আর কখনো এরকম কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়া থাকবো কি করে বলো তো? আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি তো জানি আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে। একটু কান্না করবে না, তোমার কান্না আমার ভালো লাগে না। আমি কি ইচ্ছে করে কান্না করছি নাকি? তুমিই তো আমাকে কাঁদালে। ওকে, আর কখনো কান্না করবে না। এবার কান্না থামাও।
কথাটা বলে আমি নদীর মুখটা তুলে তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। কিছুক্ষণ পর আমি নদীকে ছেড়ে দিলাম। নদী লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। এর মাঝে হঠাৎ করেই আমার আব্বু আম্মু আর নদীর আব্বু আম্মু ছাদে চলে আসে। আমাদের এই অবস্থায় দেখে সিয়াম বলতে লাগলো, আন্টি আঙ্কেল, আমরা ভুল সময় চলে এসেছি, চলুন আমরা নিচে যাই, ওদের বিয়ের কথা বলি। কথাটা বলতে এবার আমি আর নদী দুজনকে ছেড়ে দিলাম। লজ্জা পেয়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালাম। আব্বু আম্মু, তোমরা আসার সময় পেলে না? যাও নিচে যাও, বিয়ের কথা বলো গিয়ে। আমার কথা শুনে সবাই একটা মুচকি হাসি দিয়ে তারপর নিচে চলে গেল। আমি একটা মুচকি হাসি দিয়ে নদীকে 2 হাতে জড়িয়ে ধরলাম। ভালো থাক ভালোবাসার মানুষগুলো। আজকে গল্পটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রিয় মানুষটার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।